সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। নির্বাচনকালীন সরকার এবং রাজনৈতিক বাস্তবতা এই বিষয় নিয়ে শুরু করছি আমরা গণতন্ত্র এখন অনুষ্ঠানের ১৫৬তম পর্ব। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা সমসাময়িক প্রধানত রাজনৈতিক বিষয় নিয়ে আমরা বিস্তৃত আকারে আলাপ আলোচনা করছি, আর বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন নির্বাচনের একটি ডামাডোলের মধ্যে রাজনৈতিক বিষয়গুলোই সামনে আসছে। আজকের এই আলোচনায় অংশ নিতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমার ডান দিকতে বলি ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। তার পাশে আছেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ। বাম প্রান্তে আছেন ডক্টর সাদাত হোসেন, সাবেক ক্যাবিনেট সচিব, এবং তার পাশে আছেন অধ্যাপক ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর নাজমুল, আপনার বোধহয় ডেজিগনেশন আমরা কি ভুল করলাম কিনা? চেয়ারম্যান। ঠিক আছে। দর্শক, আমাদের সাথে দর্শন বিতর্ক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী আছেন। আমরা দেখতে পাচ্ছি 4 জনই আছেন। আশা করি আমাদের আলোচনাটা একটু আপনারা শুনবেন এবং সেই অনুযায়ী যদি প্রশ্ন করেন তাহলে প্রাসঙ্গিক হবে। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে যারা আছেন প্রত্যেকেই আপনারা জানেন তাদেরকে। তারা সমাজের অবশ্যই বিবেকবান মানুষ এবং তারা দলের ঊর্ধ্বে দেশের পক্ষে, মানুষের পক্ষেই কথা বলেন এবং যুক্তিযুক্তভাবে নানান কথা তুলে ধরেন, এবং এটিই আমাদের এই অনুষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে ছোট ছোট কয়েকটি বিষয় আছে যেটি সাম্প্রতিক সময়ের। সেটি হচ্ছে একটি খবর যেটি গতকালকে থেকে আলোড়ন তৈরি হয়েছে, যে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের ব্যাপারে কানাডার একটি আদালত বলেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। যদিও ঠিক কি বলেছে কানাডা আদালত এবং তার আসলে বাস্তবতাটা কি কানাডার আদালতের থেকে আমরা অনেকটা ভালো বুঝি। যদি সেই নিরীক্ষে আমরা একটু আলোচনা করতে চাই, একটু খুব সংক্ষিপ্তভাবে ছোট ছোট করে মন্তব্য, আমি আপনাকে একটু শুনতে চাই যে এই ধরনের একটি উন্নত দেশ আমাদের একটি রাজনৈতিক দলকে এভাবে অভিযুক্ত করা। আদালত সম্পর্কে আমার ভালো ধারণা নাই, আমি হয়তো ব্রিটেনের আদালত সম্পর্কে একটু জানতাম। এখন এই কেসটার যতটুকু আমি পত্রপত্রিকায় পড়েছি, এটা হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মামলার পরিপ্রেক্ষিতে এই কমেন্ট। এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের মধ্যে যারা যাচ্ছেন তারা তো সবাই দেশে রাজনৈতিকভাবে খুব অসুবিধায় থেকে যাচ্ছেন তা না, এটা আমি দুঃখের সাথে বলছি। মানে সুবিধায় থেকে এটা বাংলাদেশের একদল মানুষের এটা একটা প্রবণতা দীর্ঘদিন ধরেই আছে। কোনো না কোনোভাবে, কোনো না সুতানাতায় একটা নর্থ আমেরিকা, ইউরোপের একটা পাসপোর্ট জোগাড় করা, ওখানে একটা গ্রিন কার্ড, এটা একটা ভ্যাস্তের টিকিটের মতো হয়ে যায়। এটার জন্য এহেনও কোনো কর্ম নাই তারা করেন না। ফলস ওয়ারেন্ট ইস্যু করা থেকে শুরু করে বিভিন্ন রকমের জালজালিয়াতি, পত্রপত্রিকার রিপোর্ট পর্যন্ত বিভিন্ন রকম করে এটা করা হয়। সেজন্য এই পলিটিক্যাল রাজনৈতিক দলের সামনে দাঁড়িয়ে নিজের ছবিটা তুলে ওটা দিয়ে দেয়। তো সেজন্য আমি এই কেসের বিশেষ করে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলবো যে এই কেসটা কীভাবে প্লেস করা হয়েছে, এটা কীভাবে অপোজ করা হয়েছে, এগুলো কিন্তু অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। আমি এটা কতটুকু সত্য মিথ্যা জানি না, এটা বলা ঠিক হবে কিনা সেটাও জানি না। আমাদের বাংলাদেশেরই একজন এরকম কোনো একটা শহরের খুব নাম করা একজন লোক, ওনার ভয়ে নাকি বহু লোক কানাডাতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তারা পলিটিক্যাল অ্যাসাইলামও পেয়েছে। আবার সেই ব্যক্তি গিয়ে নাকি কানাডার কোর্টে হাজির। তখন জাজ দেখে আশ্চর্য বিস্মিত হয়ে গেছে, বলে তোমার নাম বলে আমার এখান থেকে আমি এই কোর্টে অনেককে দিয়েছি, আবার তুমি আসছো আমার এই কোর্টে। তো এগুলো অত্যন্ত মানে এই বিষয়গুলো নিয়ে হঠাৎ করে ধরুন আমরা জাজমেন্টটা যদি এটা দেখা উচিত, বিএনপি নিজেরও এই জাজমেন্টটা আনা উচিত, এনে আমাদের প্রেসেরও যারা এগুলো অনুসন্ধানে রিপোর্ট করেন তাদের দেখা উচিত এটা কীভাবে কোন পরিপ্রেক্ষিত থেকে এই জাতীয় একটা কথা এসছে। সন্ত্রাসী দল এ শব্দটা খুব সিরিয়াস, এবং বাংলাদেশে এখন দল কোনটা সন্ত্রাসী নয় এটা বলা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্দোলন বা আন্দোলন ঠেকানো দুটার মধ্যেই সন্ত্রাসের আশ্রয় নেওয়া হয়। এটা আমি বলবো দল নির্বিশেষে, সরকারি বিরোধী সব দলের মধ্যেই আইদার এটা শ্বেত সন্ত্রাস, লাল সন্ত্রাস, দুই রকম সন্ত্রাসের কথা আগে শুনতাম আমরা, যারা সরকার থেকে করতো এটাকে শ্বেত সন্ত্রাস বলা হতো, আর সরকারের উপরে করতো লাল সন্ত্রাস। এখন লাল, সাদা, কালো, নীল এরকম এত বেশি সন্ত্রাস হয়ে গেছে, গুম, খুন, হত্যা, এগুলো এখন কোনো দল এগুলো থেকে কোনোভাবে মুক্ত নেই। সাম্প্রতিককালে যেটা দেখলাম যে জাতীয় পার্টির মতো পার্টি তারা কোনো সময় আক্রমণ করেছে এরকম শুনি নাই,
যে এরকম তারাও এখন তাদেরও একজন লোকের এরকম করে পুলিশের সন্দেহ এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখনো প্রমাণ সাপেক্ষ, কিন্তু যতটুকু পর্যন্ত জানা গেছে দেখা যাচ্ছে যে না এর মধ্যে কিছু ডাল মে কুচ কালা হয়। তাহলে এখন আমরা কাকে কি বলবো এটা বুঝতে পারছি না। সেই জন্য এই বিষয়টা ভালোভাবে অনুসন্ধান করা উচিত। আর বিশেষ করে রাষ্ট্রের এবং আমাদের নাগরিকদের, আত্মসম্মান বোধ সম্পন্ন নাগরিকদের একটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে গিয়ে এই মানে বিশেষ করে একটা দেশে বসবাস করার জন্য সুযোগ সুবিধা চাইতে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইয়া দেশটাকে বেইজ্জতি করা, এই জিনিসটা থেকে বেরোতে হবে। এবং এটা আমাদের যে দূতাবাস বা যারা কাজ করছেন তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত, এগুলো ডিফেন্ড করা উচিত। কিন্তু কেউ যদি তার নিজের যোগ্যতায় কোনো দেশে অভিবাসন পেতে চায় পাক, নিতে পারো, কিন্তু এরকম দেশের একটা বদনামি করে যারা এগুলো করতে যায় এগুলো কিন্তু একটা চেক দেওয়া উচিত। এগুলো দীর্ঘদিন ধরে দেখছি। আমি ব্রিটেনে থাকতে দেখেছিলাম একটা আমাদের বাংলাদেশেরই তথাকথিত অত্যন্ত প্রগতিশীল মানুষ, তারা বাংলাদেশের কৃষক সম্মেলন করতে গেছেন নেদারল্যান্ডসে, আমস্টারডামে। শুনলাম বাংলাদেশের কৃষক সম্মেলন হচ্ছে আমস্টারডামে, ঘটনাটা কিছুই না। ওখানে একটা এইসব করোটা দেখিয়ে কিছু একটা আদায় করা, নেওয়া, থাকার ব্যবস্থা করা, তো এগুলো খুব গর্হিত কাজ। আসি আমরা একটু ছোটো ছোটো করে আলোচনা যাচ্ছি ফেরদৌস ভাই, যে এটা তো আসলে যে অবজারভেশনের দিক না কেন, এটা আমাদের একটা হয়তো রাজনৈতিক বাস্তবতাটা চলে এসছে সামনে, এবং যে বাস্তবতাটা ডক্টর তোফায়েল আহমেদ বললেন সেটা তো কোনোভাবেই আমাদের ভালো না। তো সেটা তো আসলে কোনো একটা দলের চেয়ে বড় কথা হলো যে এটা আমাদের পুরো দেশের জন্য, আমাদের রাজনীতির জন্য একটা দুর্ভাগ্যজনক অধ্যায়। আপনি কি মনে করেন? আমি প্রথমে কানাডার আদালতের যে অবজারভেশন, যেটা বিভিন্ন গণমাধ্যমে এসছে, আমি যদি তার আলোকে বলি আর কি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। আমি যেভাবে বুঝেছি সেটা হলো কানাডার আদালত যেটা বলেছে যে কানাডাতে অপরাধের বা সন্ত্রাসের ডেফিনেশনটা খুব ব্যাপক, মানে অনেক কিছু কভার করে তারা। মানে যে জিনিসগুলো আমরা হয়তো ঠিক সন্ত্রাসী হিসাবে যেগুলোকে আমরা অনেক সময় গণ্য করি না, বা আমাদের সিআরপিসিতে এগুলাকে সন্ত্রাস হিসাবে হয়তো কনসিডারই করা হয় না, কিন্তু ওদের সন্ত্রাসের ডেফিনেশনটা অনেক ওয়াইড, অনেক ওয়াইড। এবং এখানে আমি যেটা দেখলাম যে এই কেসে মানে যে মানে অ্যাসাইলাম সিক করেছিলেন আর কি যে ভদ্রলোক, এটা প্রত্যাখ্যাত হওয়ার পরে উনি যখন অ্যাপিল করেন ফেডারেল কোর্টে, সেইখানে ওই মানে অবজারভেশনটা এইভাবে এসেছিল যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সম্পর্কে, যে তারা সরকারে থাকলে, বা যে কথা তোফায়েল আহমেদ সাহেব বলেছেন, যারা সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এবং ওদের যে বললাম যে ওদের ডেফিনেশন যেহেতু খুব ওয়াইড, সেই কারণে এই কর্মকাণ্ডগুলোকে এরা ওই দলের মধ্যে, মানে দলের সাথে যুক্ত করে ফেলেছে। এখন এইটা কানাডার কোর্টের মানে পারসেপশন এবং তাদের লিগ্যাল প্রসিজিওর, যে কথা উনি বলছেন যে এটা সম্বন্ধে আমরা কিন্তু পুরোপুরি অবহিত না, এবং মিডিয়া রিপোর্টেও এই বিষয়গুলো একদম ডিটেলস আসে নাই। তবে এখানে যেটা বলা হয়েছে যে এই বড় বড় দল এরা, এবং ইভেন আওয়ামী লীগের নামও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। আমি 2-3টা পত্রিকায় দেখেছি এটা, যে বিএনপি, আওয়ামী লীগ এরা সন্ত্রাসী দল। কিন্তু এখন আওয়ামী লীগের বিষয়টা আসছে না কেন? যেহেতু কেসটা উত্থাপিত হয়েছে বিএনপির লোকের মানে কাছ থেকে পরিচয়ের ভিত্তিতে, অতএব আওয়ামী লীগের বিষয়টা এখানে বিচার্য হয়ে গেছে বিএনপির বিষয়টি, এবং সেইখানে তারা অবজারভেশন দিয়েছে। এখন সেই অবজারভেশনটা মানে ঠিক কি এবং তার মানে কি, অর্থ কি দাঁড়ায়, এইটা বুঝতে গেলে আমার মনে হয় যে পুরো অবজারভেশনটা আমাদের হাতে থাকা দরকার। তা না হলে আমরা যদি ওই একটা পুরো টেক্সট থেকে কিছু সেন্টেন্স তুলে এনে, মানে যেখানে যেখানে যেটা সুবিধা সেটাকে যদি আমরা মানে বুলেটের মতো ছেড়ে দিই, তাহলে এটার মিনিং একরকম দাঁড়াবে। আর একটা হচ্ছে যে পুরো অবজারভেশনটা নিয়ে কোর্ট কি বলতে চেয়েছে, কি প্রেক্ষিতে, তার আইনি দিকটা কি, এবং তারা বিষয়টাকে কিভাবে বিবেচনায় নিয়েছে, তখন কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হতে পারতাম আমরা। কিন্তু আমার কাছে, আমি মিডিয়াতেও এভাবে ডিটেলস পাইনি। আর 2 নম্বর হচ্ছে যে এই জাজমেন্টের পুরো কপি কিভাবে পাওয়া যাবে সেটাও আমার জানা নাই, এবং কানাডার আদালত কোন প্রেক্ষাপটে মানে কি আর্গুমেন্টের ভিত্তিতে এই ধরনের কমেন্টস করলেন
সেই বিষয়টিও এখন আমার কাছে স্পষ্ট না। তবে যেটুকু পত্রিকায় এসছে, আমি যে কথা বললাম, যে তাতে তারা কিন্তু এটাকে খুব জেনারেলাইজ করে ফেলেছেন যে বাংলাদেশের রাজনীতির মধ্যে বাংলাদেশের রাজনীতি সন্ত্রাস দ্বারা অনেক ক্ষেত্রেই প্রভাবিত, বা সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো মানে আশ্রয় গ্রহণ করে। সেটা বিএনপিও করে, আওয়ামী লীগও করে। হয়তো অন্য দলের নামও বলতো তারা, প্রধান প্রধান দল হিসেবে দুই দলের নাম বলেছে। আর বিএনপি সন্ত্রাসী দল যদি এটা এসে থাকে, এটা এসছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকে, যে যেহেতু কেসটা এসছে বিএনপি আবেদনকারী বিএনপি। জি, আমার কাছে সিম্পলি ব্যাপারটা এরকম মনে হয়। ডক্টর নাজমুল হাসান, আপনি কিভাবে দেখছেন? মানে আসলে এটা পুরো বাস্তবতাটা তো আসলে দুর্ভাগ্যজনকই, কিন্তু সম্ভবত তারা খুব অতি সাম্প্রতিক যে কয়েকটা ঘটনা, বিশেষ করে 2014 এবং 15-র 5ই জানুয়ারিকে ঘিরে যেই এরা যেটা বিশ্বকেই এক ধরনের আলোড়িত করছে, এবং আমাদের রাজনীতির যেই সংঘাতময় পরিস্থিতি, সম্ভবত সেটাও তারা অবজারভেশনে এনেছে কিনা আসলে পুরোটাই আমরা বলতেও পারছি না, প্রশ্নও ফর্মুলেট করতে পারছি না, কারণ আমরা পুরোটা জানি না। আপনার কাছে প্রাথমিকভাবে কি মনে হয়? কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের জাতীয় প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, কম বেশি সকল রাজনৈতিক দলের কোনো কোনো কর্মী হয়তো এই ধরনের মানসিকতায় আচ্ছন্ন থাকেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন, গাড়ি ভাঙচুর করে কিংবা আপনার হামলে পড়ে ইত্যাদি। এটি একটা মেইনস্ট্রিম কালচারে পরিণত হওয়ার দিকে চলে গেছে। বিশেষ করে আপনার 10ম সংসদ নির্বাচনের আগে পরে যে পরিস্থিতিটা আমরা লক্ষ্য করেছি, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার শরিকরা, তারা বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ, তারা একেবারে এমন একটি অ্যাবসলিউট পজিশন নিয়ে বসেছিলেন যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করতে হবে, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রাল ভায়োলেন্স, এটি শুধুমাত্র জাতীয়ভাবে যে আলোচিত হয়েছে, ফোরফ্রন্ট এসছে তা নয়, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু গেছে। এবং সেই ফুটেজগুলো বা প্রিন্ট মিডিয়ায় যে কাভারেজটা এসছে, ডেফিনেটলি যে কোনো দেশের আদালত যখন সংশ্লিষ্ট দেশের কোনো নাগরিক রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং জাস্টিফিকেশন হিসেবে পারসিকিউশনের সম্ভাবনা আছে কিংবা ফিরে গেলে তার জীবন সংশয় হতে পারে, এই সব যুক্তি হাজির করেন বা তার পক্ষের কৌশলীরা এইসব যুক্তি হাজির করেন, তখন কিন্তু মানে ওই পর্যালোচনার অংশ হিসেবে এই বিষয়গুলো উঠে আসে। এবং আমার ধারণা সেই রকম একটি বিবেচনাই বিষয়টি এইভাবে চলে এসছে, কারণ নির্দিষ্ট একটি সময়সীমার কথা নিশ্চয়ই তিনি দাবি করেছেন, যিনি আবেদনকারী। স্যার, আপনার আসলে এই ধরনের ক্ষেত্রে যখন রায় হয়, তার উপরে কমেন্ট করতে হলে প্রথম হলো যে পুরা রায়টা পড়তে হবে, ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে উনি আর্টিকুলেট করেছেন, কিভাবে কাউস করেছেন, সেইটা দেখে তখন বোঝা যায়। যেমন সন্ত্রাস, এই যে শব্দটা বলতেছেন, বা সন্ত্রাস কিন্তু টেরোরিস্ট সন্ত্রাস বোঝায়। কারণ আমি যখন ওই যে দ্রুত বিচার যেটা, এটা ড্রাফটিং এর সময় আমি আশেপাশে ছিলাম, একটা গুরুত্বপূর্ণ ইয়েতে আমার রোল ছিল। তো তখন এই কথাগুলি খুব এসছিল যে আমরা যে সন্ত্রাস চট করে লিখে ফেলছি, লিখতে গেলে এটাকে বাইরের লোকে আবার তখন টেরোরিস্ট হিসাবে করে, সেটা যাতে না বোঝানো হয়। এখন টেরোরিস্টেরও বাংলার আবার দুই ধরনের আছে, একটা হলো যে যারা ভায়োলেন্স করে, মিলিট্যান্ট বোঝায়, আবার জঙ্গি, এটা কিন্তু নূতন যেটা হলো রিলিজিয়াস এক্সট্রিমিস্ট, যারা কিলিংয়ে বিশ্বাস করে একদম। আর যারা ভায়োলেন্সে বিশ্বাস করে, পেশি শক্তি প্রয়োগ করে, সেটাও কিন্তু সন্ত্রাস। এমনকি আমরা একটা টার্ম ইউজ করে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, কেউ অনেকে শুনেন নাই, আমরা বলি যে বাংলাদেশে বাক্য সন্ত্রাস আর ভঙ্গি সন্ত্রাস, এই দুইটা হলো সবচেয়ে ইফেক্টিভ। আমি একটা একেবারে প্র্যাকটিক্যাল কাছের থেকে দেখেছি, আমাদের দুই একজন খুব উচ্চপদস্থ লোক, পর্যায়ের লোক, তাদের যে বাক্য সন্ত্রাস ছিল, এমন গালিগালাজ মিটিংয়ের মধ্যে দিত, হয়তো ওই ভয়ে অফিসার আর কিছু বলতো না, সে হয়তো একটু মুখ খুলেছে, এমন সব কথাবার্তা তাকে বলা হতো, সে আর বলতে না। আর অনেকের আছে ভঙ্গি সন্ত্রাস, ঠিক মানে আমরা যেমন লোকাল মানে মাসেল পলিটিশিয়ান, মাসেল ম্যান যিনি, উনি ভঙ্গি সন্ত্রাস মানে হলো
অফিসারকে মারতে যাবে, কিন্তু হি ইজ ভেরি কেয়ারফুল যে যদি গায়ে হাত হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে শক্ত কেস হবে। সুতরাং উনি মারতে গিয়ে এক হাত দূর থেকে সরে আসবেন, সরে এসে অন্যরা তাকে করবে এবং ওই অফিসারকে আবার কয়েকজনে টেনে নিয়ে যাবে, কিন্তু অফিসার কিন্তু ভয়ে অস্থির হয়ে গেল। তার মান ইজ্জত, যদি তিনি ইউএনও হন ফর এক্সাম্পল, তার তো আর মান সম্মান কিছু রইল না, তাকে হয়তো 1 বিঘত দূরের থেকে উনি চলে আসেন। তো এগুলিকেও সন্ত্রাস বলা হয়। কিন্তু এই সন্ত্রাসটা কিভাবে ইউজ করেছে, এটা কি ভায়োলেন্সের দিক থেকে ইউজ করেছে, অথবা যে আপনারা আপনাদের পলিটিক্স মানে তার সম্পর্কে বলে হয়তো জেনারেল বলছে আপনাদের পলিটিক্স তো ভায়োলেন্স প্রোন। এই যে ইংরেজিতে যদি ভায়োলেন্স প্রোন বলেন তাহলে এটা টেরোরিস্টিয়ান। আবার আপনাদের এখানেই দেখেন একই কথা, এই টেলিভিশনে বসে কি সুন্দর করে আমাদের বাম ঘরানা যারা, তারা বলে না যে লড়াই করে আমাদের বাঁচতে হবে, আমরা লড়াইয়ের মধ্যে আছি, লড়াই করব। তো তারই বাংলা যদি বলেন যে যুদ্ধ করব, তারই বাংলা যদি যুদ্ধ করব, তাহলে তো আপনি তারা এখান থেকে বাহির হওয়ার পরে ধরে নিয়ে যাবে যে তুমি যুদ্ধ ডিক্লেয়ার করছো। কিন্তু যখন আপনি বলছেন লড়াই করে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তখন মনে হয় যে এটা একটা মিলিটেন্সি স্লোগান। তো এই জন্যই whether he is militant or whether he is terrorist or whether he is violent merchant of violence, এগুলি পুরা দেখলে বোঝা যাবে। এবং যেসব প্রেক্ষিত ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা তোফায়েল বলেছেন, এগুলি যখন যারা অ্যাসাইলাম চায় তাদেরকে নিরস্ত করার জন্য বা তাদেরকে ডিসকারেজ করার জন্য অনেক শব্দ অনেক হয়তো ইউজ করে। আমাদের এখানেও তো আপনার উচ্চ আদালতে কি শক্ত শক্ত শব্দ বাক্য এগুলি ইউজ করা হয় প্রসিকিউটরদেরকে, বিশেষ করে যারা করেন যে আপনার কি এটা কেস করেছেন, আপনার অনেক শব্দ আমরা তো এ নিয়ে অনেক শুনেছি। কারণ এগুলি কোর্টে বলে, ইংরেজি টার্মটা হলো ইন রিক্সা, ইউ স্পিক ইন রিক্সা, মানে বাদকে বাদ, বাংলাতে হলো বাদকে বাদ। এখন ইন রিক্সা আপনি কিছু বললেন, আপনি আমাকে একটা শব্দ বললেন, আমি উত্তরে আরেকটা বললাম, এটা হলো স্টেটমেন্ট ইন রিক্সা। এইটা এমন কিছু না। তো এটা দেখতে হবে যে উনিরা আসলে কি লিখছেন। আমি একটা অভিজ্ঞতার কথা বলি আমার। আমি ব্রিটেনে থাকাকালীন সময়ে, ওই মাস্টার্স পিএইচডি কালীন সময়ে, কোনো একটা কারণে আমি ইমিগ্রেশন, পুলিশ আর কোর্টের সাথে লিঙ্ক হয়ে গেলাম। আপনি তো সোয়ানজিতে ছিলেন। জি, কারণ হচ্ছে ওই ওয়েলসের সবগুলো কোর্টে আমি গেছি অ্যাজ ইন্টারপ্রেটার। কারণ বাঙালির কোনো মামলা হলেই ওই ইউনিভার্সিটি থেকে তারা আমাকে প্রথমে একবার নিয়ে গিয়েছিল, অনেক বাঙালি একসাথে চলে গিয়েছিল ওই প্লেন রিজার্ভ করে করে। কারণ কমনওয়েলথ সিটিজেনদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই কয়টা দেশের জন্য আগে তো ভিসা আমরা হিথ্রোতে গেলে দেওয়া হতো অন অ্যারাইভেল, এটা বন্ধ করে দিল যে কান্ট্রি অফ অরিজিন থেকে ভিসা নিতে হবে। ওই সুযোগটা মানে ওই এটা বলবৎ হওয়ার আগে প্লেন চার্টার করে বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ চলে গেছে। তখন তাদেরকে তারা কিভাবে রিফিউজ করবে, ওই একটা প্রসেস অবজার্ভ করছিল। তখন এরা তো অনেকে কথা বলতে পারছে না, তখন ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট নিয়ে গেছে, এর মধ্যে আমি গিয়েছিলাম একজন। ওই যে আমি তাদের খাতায় নাম উঠে গেল আমার, আমি 5 বছর থাকাকালীন সময়ে প্রচুর কোর্টে ওঠানামা করেছি। এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস ছিল, এগুলো হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট যারা এরকম গেছে তাদের এই বিষয়গুলো। সো এই ভিতর থেকে দেখার আমার একটু সুযোগ হয়েছে। কোর্টও এগুলোর হিয়ারিংয়ের মধ্যে ওদের পক্ষ হয়ে ইন্টারপ্রেট করেছি বিভিন্ন রকম। তো এইগুলোর মধ্যে খুব মানে ইন্ট্রিকেসি আছে, মানে এগুলো খুব সাদামাটা জিনিস, যেটা আমরা আলোচনা করি সেই জিনিস হয় না। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে প্রকাশ করা যায় না। জি, দর্শক আমরা একটু শিক্ষার্থীদের কাছে যাই, দেখি এই বিষয়ে তাদের প্রশ্ন আছে কিনা। দর্শন বিতর্ক ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সিবগাতুল্লাহ, দর্শন বিতর্কধারা, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন ডক্টর তুফাইল আহমেদ স্যারের কাছে। স্যার, কানাডার একটি আদালত যখন বাংলাদেশের একটি রাজনৈতিক দল তথা বিএনপিকে সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করে, তখন বর্তমান সরকার তথা আওয়ামী লীগের জন্য এটা আনন্দের কিনা, কিংবা এই দুর্নামটি সমগ্র দেশের কিনা, যেহেতু বাংলাদেশের একটা বৃহৎ জনগণ বিএনপি করে। স্যার, বর্তমান যে গ্লোবাল ভিলেজের যুগ, এই ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নতুনভাবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিনা, যেহেতু সন্ত্রাসী দল বলে বাংলাদেশকে আখ্যায়িত
বাংলাদেশে একটি দলকে আখ্যায়িত করলো, সমগ্র বিশ্বের কাছে আমরা নতুন কোনো প্রশ্নের সম্মুখীন বা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিনা, বুঝতে পেরেছি, এবং দর্শক। বাংলাদেশের জি, রাষ্ট্রদূত এর জন্য কোনো- জি জি, আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমার মনে হয়। জি, এটা কি সাথে সাথে কথা হ্যাঁ, উত্তর দিন। আমার মনে হয় আমাদের যে বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্র যে প্রশ্নটা করেছেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমি একটু ওইরকম ইঙ্গিত করছিলাম যে এখন একটা দলের একটা অ্যাসাইলাম সিকারকে বলা হয়েছে, এটা কিন্তু টোটাল কান্ট্রির উপরে রিফ্লেকশন হয়। এটা কিন্তু এখান থেকে আমরা কেউ কিন্তু পরিত্রাণ পাবো না। এই জন্য কারো সর্বনাশে কারো খুশি হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা পুরোপুরি জাতির উপরেই বর্তায়। কারণ হচ্ছে আবার আরেকজন যখন একই রকম জিনিস মানে করবেন, ধরেন বিএনপির মতন একটি বড় দল হ্যাঁ, ব্যাপারে এবং অবজারভেশন এটা দিল, যারা- তারপরে আওয়ামী লীগের মতন একটি বড় দলের উপর যে অবজারভেশন দেওয়ার পরে তার কাছে না যদি আওয়ামী লীগের উপর নাই বা দিল, এটা তো দেশের একটা বড় দল, অনেকবার ক্ষমতায় ছিল, জি। সেই দল সম্পর্কে যখন এরকম প্রথা আসবে, জি। এটা একটা ইনস্ট্যান্স হয়ে থাকবে। তো সুতরাং এটা বিষয়ে কিন্তু কারো আনন্দিত হওয়ার কোনো সংবাদ না, এটা সবার জন্য কিন্তু দুঃসংবাদ। দুঃসংবাদ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। প্রশ্ন খুব সংক্ষিপ্ত হবে, শুধু প্রশ্ন, সরাসরি। আমি প্রান্ত চৌধুরী, দর্শন বিতর্কধারা দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্ন অধ্যাপক ফেরদৌস হোসেন স্যারের কাছে। স্যার, সন্ত্রাসী রাজনৈতিক দল এই শব্দটি যখন একটি দলের সাথে যোগ করা হয়, এর প্রভাবে রাজনীতি থেকে দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিমুখ হয়ে যাবে কিনা, এই প্রসঙ্গে স্যার যদি কিছু বলতেন। জি, চমৎকার, খুব সংক্ষিপ্ত প্রশ্ন। না, প্রথম যে বিষয়টা যে বিএনপি সন্ত্রাসী দল, এখানে আমরা সন্ত্রাসী শব্দটা বাংলায় ব্যবহার করছি। এখন কানাডার আদালত, ওই যে বললাম প্রেক্ষাপটটা বোঝা দরকার। এখন যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ওইটা যদি পুরো সেন্টেন্স বা পুরো প্যারা না দেখা যায় অথবা পুরো টেক্সট না দেখা যায়, তাহলে কিন্তু এটা বোঝা মুশকিল হবে যে এখানে কী বোঝানো হয়েছে, যেটা সাদত হোসেন সাহেব বলেছে। যেমন ধরেন আপনি একই শব্দ দিয়ে মানে বিভিন্ন কিছু বোঝানো যায়, কোন প্রেক্ষাপটে আপনি কোন শব্দটা ব্যবহার করছেন, প্রয়োগ করছেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় একই শব্দ দেখা যায় যে এক এক প্রেক্ষাপটে, মানে একই শব্দ প্রেক্ষাপটের কারণে তার মানে অর্থ ব্যাপ্তি অর্থ ভিন্ন হয়ে যায়। এটা হলো একটা দিক। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এটা শুধু বিএনপির উপরে না, কিন্তু আপনি যদি মানে পত্রিকার রিপোর্ট আমি যেটা বুঝলাম সেটা হলো যে কেসটা এসছে বিএনপির লোকের পক্ষ থেকে, অতএব এখানে এই কারণে বিএনপির উপর সরাসরি মানে দায়টা চেপেছে। কিন্তু তারা কিন্তু পরেই বলেছে যে বিএনপি আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, প্রধান দলগুলো, তার মধ্যে বিএনপি আওয়ামী লীগ 2 দলের নামই বলেছে। কিন্তু আদালত আওয়ামী লীগ সম্পর্কে বলছে না, কারণ কেসটা আওয়ামী লীগের কারো দিক থেকে আসে নাই, অতএব আওয়ামী লীগের বিষয়টা বিবেচনায় নেওয়া হয়নি। তার মানে কি ওনারা যেটা বোঝাবার চেষ্টা করছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সন্ত্রাসকে মানে সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করে। তবে এইটা যে কানাডার আদালত বললেই সত্য আর না বললে মিথ্যা, আমি কিন্তু আবার সেইভাবে দেখি না। এটা তো সত্য, আমরা কি এটা দেখি নাই? আমরা কি মিডিয়াতে বা নিজেরা আমাদের অবজারভেশন নাই যে বাংলাদেশের ছোট বড় সব দলই কম বেশি সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করছে বা করে? এটা তো একটা প্রবণতা। এক সময় আমরা কি দেখতাম যে যারা ওই নকশালাইট মুভমেন্টের সাথে ছিল বা রেডিক্যাল লেফট, তারা এক ধরনের মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করত, বা আলট্রা রাইটিস্টেরা। কিন্তু ঠিক মধ্য পর্যায়ের যে রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ বা এই ধরনের, এদের মধ্যে যেটা দেখা যেত যে হ্যাঁ এরা কোনো ইস্যু ভিত্তিক বা প্রোগ্রাম ভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য হরতাল, ধর্মঘট, এইসব জায়গায় আমরা সবসময় দেখেছি কিন্তু যে শক্তি প্রয়োগ করা হয়েছে, ইন্টিমিডেশন হয়েছে, ভীতি প্রয়োগ করা হয়েছে। কাজে এই যে শক্তি প্রয়োগ, ভীতি প্রয়োগ, এগুলো তো আমি যেটা দেখলাম যে কানাডার সন্ত্রাসের ডেফিনেশনের মধ্যে এগুলো পড়ে, ওরা এটাকে সন্ত্রাসী অ্যাক্টিভিটিস বলেই মনে করে। এখন এগুলো আমাদের দেশেও আছে, কিন্তু আমরা গুরুত্ব একটু কম দিই। তবে এই ধরনের দলগুলোকে যদি সন্ত্রাসী দল বলতে আমরা সাধারণত যা বুঝি যে যারা আপনার অনেকটা আন্ডারগ্রাউন্ডে অ্যাক্টিভিটি চালায়, যারা খুন খারাপি বা ওই এক সময় শ্রেণীশত্রু নিধন, পরবর্তীকালে ওই কি বলে ভারতের দালাল নিধন,
বা সাম্রাজ্যবাদের এজেন্ট নিধন, এরকম বিভিন্ন কর্মসূচি সামনে নিয়ে এসে যারা রাতের অন্ধকারে মানুষ খুন করে এক ধরনের রাজনৈতিক মানে অভিলাষ চরিতার্থ করতে চায়, তাদেরকে যেভাবে আমরা একটা সন্ত্রাসী দল হিসেবে মনে করি বা চিহ্নিত করি, এখন আওয়ামী লীগ, বিএনপি এই সব দলগুলোকেও যদি সেইভাবে করা হয়, তাহলে আমার মনে হয় যে এখানে একটা বিভ্রান্তির অবকাশ থাকবে। তবে এইটাও সত্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি দেখবেন, আমি তো এটা প্রায়ই বলি অনেক সময়, বা আমরা পত্রিকায় বা বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিভিন্ন রিপোর্টও কিন্তু এটা আসছে, যে সন্ত্রাসী সংগঠন কোন অর্থে হচ্ছে এখন, যে সন্ত্রাস এই কয়দিন আগেও বোধহয় আইন ও সালিশ কেন্দ্র থেকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন দৈনিকে ছাপাও হয়েছে। সেটা হচ্ছে এই যে সরকারি দল মানে আওয়ামী লীগের সাথে অন্যান্য দলের, বিশেষ করে বিএনপির সংঘাত হয়ে যত লোক নিহত এবং আহত হয়েছে, মানে গত বোধহয় 1-1.5 বছরের একটা পরিসংখ্যান দিয়েছে তারা, তার চাইতে দ্বিগুণেরও বেশি লোক আহত এবং নিহত হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে, অর্থাৎ ইন্ট্রা পার্টি কনফ্লিক্টে। তার মানে কি, যে সন্ত্রাসের যে সংস্কৃতি বা সন্ত্রাসী যে প্রক্রিয়া দলগুলোর মধ্যে কর্মকাণ্ড, সেইটা যে শুধুমাত্র আন্তঃদলীয় মানে সংঘাত সংঘর্ষ এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে ব্যাপারটা কিন্তু তা না। অন্তর্দলীয় যে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, এইটাও কিন্তু একটা নতুন মাত্রা পাচ্ছে এবং ব্যাপক হয়ে উঠছে আস্তে আস্তে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের সবার জন্যই খুবই অ্যালার্মিং। এই প্রবণতা যদি চলতে থাকে, তাহলে এইটা বাংলাদেশের সমাজ জীবনকে, রাজনীতির যে সুস্থতা, গণতন্ত্রের যে বিকাশ, আমরা যে পজিটিভ যে মানে দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলোকে দেখি বা দেখতে চাই, তার পুরোটার উপরেই কিন্তু এক ধরনের আঘাত হিসেবে আসবে। কাজেই এইটা আমার মনে হয় যে কানাডার আদালত বলেছে বলেই এখানে আমাদের অ্যালার্ট হইতে হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তারা হয়তো আরেকটু বেশি অ্যালার্ট করে দিয়েছে আমাদের, কিন্তু আমাদের নিজেদের এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে, যে রাজনীতিকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে, মতাদর্শকে মোকাবেলা করতে হবে মতাদর্শিকভাবে, সংস্কৃতিকে মোকাবেলা করতে হবে সাংস্কৃতিকভাবে। এখন যদি এই মতাদর্শ, রাজনীতি, সংস্কৃতি তাকে মোকাবেলা করার জন্যে মানে শক্তি প্রয়োগ করা হয় এবং ফিজিক্যাল ফোর্স প্রয়োগ করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির যে মানে ভালো দিক যেটা আমরা প্রত্যাশা করি, সেটা তো হবেই না, বরং রাজনীতি দিনে দিনে আরও একটা সংঘাতময় হয়ে উঠবে এবং এর বিষ বাষ্প থেকে সমাজের কেউই মুক্ত হবে না। পরের প্রশ্ন, মোহাম্মদ ফিরোজ আহমেদ, দর্শন বিতর্কধারা, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে বিএনপিকেই রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের নাম আছে, তবে যেটা প্রচারিত হয়েছে সেটি বিএনপির নামই বেশি। আমার প্রশ্ন, সামনের নির্বাচনের আগে বিএনপি একটি আন্দোলনরত একটা দল, সেখানে বিএনপির নাম প্রচারিত হওয়ার কারণে আওয়ামী লীগ বাড়তি কোনো সুবিধা আদায় করতে চাইবে কিনা তাদের দাবি দাবা মানার ব্যাপারে। ধন্যবাদ। আমরা আসলে যে কনটেক্সটটা বিবেচনায় নিয়ে আলোচনাটা বা বিশ্লেষণটা করবার চেষ্টা করছি, এটা মূলত 10ম সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট ইলেকট্রাল ভায়োলেন্স। এখন আপনি ভবিষ্যৎ প্রক্ষাপন যে জায়গাটায় নিয়ে যেতে চাচ্ছেন, একাদশ সংসদ নির্বাচন অবশ্য খুব দূরে নয় এবং তার ফিল্ড বিল্ডিংয়ের কাজটা কিন্তু চলছে। এখন আমরা জানি যে নতুন নির্বাচন কমিশন শপথ গ্রহণ করেছেন এবং এক ধরনের পাইলটিং ফেজের মধ্য দিয়ে তারা অগ্রসর হচ্ছেন। আর প্রধান রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু তাদের মতো করে যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন এবং এর মধ্যে কিছু কিছু খুন খারাপির ঘটনাও ঘটছে। আপনার প্রয়াত লিটন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তার যে কনস্টিটিউয়েন্সি সেটাকে ঘিরে রীতিমতো রোমহর্ষক সব কাহিনী বেরিয়ে আসছে। আপনার সংসদের বিরোধী দলের সঙ্গে যুক্ত ছিলেন, আবার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ডাক্তার পেশায়, এইরকম নানান টুপি মাথায় দেয়া ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে এবং যতক্ষণ পর্যন্ত পুরো বিষয়টি প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেনিফিট অফ ডাউট দিতে হবে আমাদের লিগ্যাল সিস্টেম অনুসারে, কিন্তু লক্ষণটা খুব ভালো ঠেকছে বলে মনে হয় না। এবং বাজারে এরকম একটি কথা আছে যে আগামী সংসদ নির্বাচনের আগে জনা 10
সংসদ সদস্যকে খুন করবার একটা পরিকল্পনা নিয়ে স্বার্থান্বেষী মহল অগ্রসর হচ্ছে। এখন এর কতগুলো ইমপ্লিকেশন আছে। একবার সাদা চোখে যদি আমরা দেখি যে 10টি আসন খালি হয়ে গেলে 10টি উপনির্বাচন আয়োজন করতে হবে বর্তমান কমিশনকে আইন মাফিক 90 দিনের মধ্যে। ফলে সেটা এক ধরনের পরিস্থিতির জন্ম দিতে পারে। আর এর মাধ্যমে সৃষ্ট যে আতঙ্ক, সেটি কিন্তু বাকি যারা জীবিত সংসদ সদস্য আছেন তাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে, তাদের মোরালকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে দাঁড় করাতে পারে। তো সব মিলিয়ে এটা সত্যি আশঙ্কাজনক একটি বিষয়, এবং কোনো অবস্থায় আপনার কমপ্লেসেন্সির কোনো সুযোগ কোনো দলের আছে বলে আমি মনে করি না। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন এই পর্যায়ে। আমি তাসনিম সানিম, দর্শন বিতর্কধারা, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর সাদাত হুসাইন স্যারের কাছে। আমার প্রশ্নটি হচ্ছে, কানাডা বিএনপি দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়ায় অন্যান্য বাংলাদেশে যে বিরোধী দলগুলো আছে তাদের সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত হবে কিনা? ধন্যবাদ। আসলে কানাডা তো নয়, কানাডার একটা আদালতের একজন বিচারকের অবজারভেশন। আমি আগেই বলেছি যে এটা পূর্ণ যে রায় সেটা দেখার দরকার, কি সেন্সে বলেছে, কিভাবে বলেছে। কারণ সন্ত্রাসী, ওই যে আমি বলেছি, সন্ত্রাসী বলতে টেরোরিস্টও বোঝায়, সন্ত্রাসী বলতে রিলিজিয়াস এক্সট্রিমিস্ট বা ইনভলভড ইন কিলিং, সরাসরি ভায়োলেন্স অ্যান্ড কিলিং, এইটাও বোঝায়। আবার সন্ত্রাসী বলতে জাস্ট ভায়োলেন্ট অথবা মার্চেন্ট অফ ভায়োলেন্স যেটা বলি আমরা, যে পেশি শক্তি প্রয়োগ করে, এক কথা যে পেশি শক্তি বা ফোর্স প্রয়োগ করে, কোয়ার্সিভ ফোর্স যেই প্রয়োগ করুক তারে কিন্তু সন্ত্রাসী বলতে পারেন। এবং এমনকি বাক্য সন্ত্রাস, ভঙ্গি সন্ত্রাস, তার মাধ্যমেও কিন্তু সন্ত্রাস ইয়ে হয়। এবং বর্তমান আইনে সেটাও কিন্তু অফেন্স, এবং ইউ ক্যান বি অ্যারেন্ড বা বিচার করা যায়, শাস্তিও দেওয়া যেতে পারে। তো এখন এগুলি কোন শব্দ কিভাবে ইউজ করেছে, যেমন আরবিতে বা আমাদের রিলিজিয়াস ইয়েতে জেহাদকে যুদ্ধও বলা যায়, আবার জেহাদকে সংগ্রামও বলা যায়। সংগ্রাম বললে এটার নুয়ান্স বা এটার ইমপ্লিকেশনস একরকম হয়, আর যুদ্ধ বললে আরেক রকম হয়। সুতরাং এগুলি নির্ভর করবে যে কে কীভাবে ইউজ করছে। তবে এই কথা ঠিক যে বাংলাদেশের রাজনীতি সন্ত্রাস অ্যাফ্লিক্টেড, সন্ত্রাস কবলিত, এইটাতে কোনো সন্দেহ নাই। এখানে বলা হলো একজন এক্স এমপি আরেকজন সিটিং এমপিকে কিলিংয়ের জন্য এইভাবে ব্যবস্থা করছেন, এবং তারা একদম শিক্ষিত বা ভদ্রলোক, তারপরে মার্ডার ইয়ে করছে। এখানে শিক্ষিত আমাদের সবচেয়ে ভালো বাহিনী সুনামে যারা, তারা মার্ডারের সাথে জড়িত হচ্ছে, তারা কন্ট্রাক্ট কিলিংয়ে যাচ্ছে। তারপরে এখানে একটা পলিটিক্যাল পার্টির লোক তার নিজস্ব কলিগ তাকে মেরে ফেলতেছে, আর একটা পলিটিক্যাল পার্টির লোককে মারছে। সুতরাং সন্ত্রাস যে এখানে হয় নাই এটা বলা যাবে না। সন্ত্রাস আমাদের পলিটিক্সের মধ্যে জুড়ে গেছে। যে কথাটা এর মধ্যে নজরুল হাসান একটা কথা কয়েকবার ইউজ করেছে, ইলেকটোরাল ভায়োলেন্স। আমাদের ইলেকটোরাল ভায়োলেন্স তো এটা একটা পান্তা ভাতের মতো। সবাই জানে যে ইলেকশনের সময় কিছু সন্ত্রাস হবে, তার মধ্যে কিছু লোক আহত হবে, এই পর্যন্ত শিওর। নিহত হবে কিনা বলা যায় না, কিন্তু নিহত হচ্ছে আজকাল। তো সুতরাং এখানে আছে, এবং যারা খবর কাগজ পড়ে, যারা দেশ বিদেশের সব কিছু তো আজকাল জানা হচ্ছে, তারা তো জানে আমাদের এক একটা ইলেকশনে কত লোক মারা গেছে। তো এত লোক যদি পলিটিক্সে মারা যায়, তাহলে তো বাংলাদেশের রাজনীতি সন্ত্রাস কবলিত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সন্ত্রাস কবলিত এই সময়ে কেইসে হয়তো একটা পার্টি আসছে, আরেক সময় হয়তো আরেক ইয়ে হবে, তখন হয়তো আরেক পার্টির নাম বলবে, আবার কোনো সময় পুরো বাংলাদেশকে জুড়েও হয়তো বলবে। তা আমাদের কানাডার আদালত কি বলছে সেটা নিয়ে আমাদের যতদূর মানে উদ্বিগ্ন হওয়ার কথা, তার থেকে বেশি উদ্বিগ্ন হওয়া আমাদের প্রয়োজন, যে আমাদের যে সত্যি যে
সন্ত্রাস সেটা যাতে না ছড়িয়ে পড়ে, সেটা যাতে আমরা কমাইতে পারি, সেটাকে অ্যারেস্ট করতে পারি অথবা সেটাকে একটা নিম্নতম পর্যায়ে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের উদ্বেগ হওয়া উচিত। আমাদের উদ্যোগও সেই দিকেই নেওয়া উচিত যে আমাদের রাজনীতিকে যাতে আমরা সন্ত্রাস মুক্ত করতে পারি। ধন্যবাদ শিক্ষার্থী চারজনকেই। প্রথম পর্যায়ে আমরা শেষ করছি, যদিও আমাদের এই প্রসঙ্গটা আমাদের আজকের বিষয় ছিল না, নির্বাচনকালীন সরকার এবং রাজনৈতিক বাস্তবতা। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই বিষয়টি আমাদের আলোচকরা গুরুত্ব দিয়েছেন, প্রশ্ন যারা করছেন তারাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যাক, আমরা দ্বিতীয় পর্বটা একটু লম্বা সময় নিয়েই করব। আমরা এখন একটা ছোট্ট বিরতি নিয়ে দর্শক আমরা দ্বিতীয় বিরতি শুরু করব এবং তখন আমরা দ্বিতীয় পর্ব শুরু করব এবং তখন আমরা নির্বাচনকালীন সরকার এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গণতন্ত্র এখন অনুষ্ঠানে। আমরা এখন আমাদের এই পর্বের মূল বিষয়ে আমরা আসতে চাচ্ছি, নির্বাচনকালীন সরকার এবং রাজনৈতিক বাস্তবতা। আমাদের অতিথি আগেই বলেছি ডক্টর সাদাত হোসেন, অধ্যাপক ফেরদৌস হোসেন, ডক্টর তোফায়েল আহমেদ এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এবং আরেকটি স্টুডিওতে আছেন দর্শন বিতর্ক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী সদস্য। আমরা যে বিষয়টির উপরে কথা বলতে চাই যে এই মুহূর্তে বিশেষ করে স্যার আপনাকে দিয়ে শুরু করি, সেটি হলো যে নতুন নির্বাচন কমিশন গঠন হবার পর এখন বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে একটা সহায়ক সরকার তারা চাইছেন। বিশেষ করে তাদের নির্বাচন কমিশনটাও তাদের মনোপুত হয়নি, কিন্তু এখন তাদের যেটা বক্তব্য অন্তত যে নিরপেক্ষ সরকার যদি থাকে ওই সময়, তাহলে একটি নিরপেক্ষ একটি নির্বাচন হবে, সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। সেই কারণে এই বিষয়টির উপরে তারা জোর দিয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা সহায়ক সরকারের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে। যদিও সংবিধানে সহায়ক সরকার, নির্বাচনকালীন সরকার এইসব ব্যাপারগুলোতে সুনির্দিষ্টগত কোনো কথা বলা হয়নি। এখন এই বিষয়টি আসলে নিষ্পত্তি হবে কিভাবে? এটা তো অ্যাগেন বিএনপি যে প্রস্তাব নিয়ে যাবে সেটা না দেখে বলা যায় না। সহায়ক নির্বাচন কমিশনের কনসেপ্টটা বলেছেন মূল যে তারা এমন একটা সরকার চাইবে যে সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করবে, অর্থাৎ এই সরকারের কাঠামোটা রেখে না। আমি নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তো বিএনপি এখন বড় কিছু বলতে পারে না, কারণ তারা তো যেই সময় ছিল, সুযোগ ছিল, সেই সময় তারা কিছু বলেন নাই অথবা চরম অ্যাক্টিভিটিস করেন নাই। কারণ তারা যদি তাদের যে 20 দলের তারা যদি কোনো লোকের ব্যাপারে ইয়ে হতো যে আমরা এই লোককে চাই, তাহলে 20 দলের মধ্যে 17 দলকে দিয়ে সেই লোকের নামটা দিত এবং সেই লোককে তো তখন আপনার উড়িয়ে ফেলা যেত না। আলটিমেটলি যে 2 জন লোকের নাম দিয়েছে সেখানে সেই 2 জনের একজনও তাদের মনোভূত না, তাদের ইয়ে না। তো তাদের যারা পছন্দের লোক, পেপারে কিছু পত্রপত্রিকায় টেলিভিশনে কিছু নাম দেওয়া হয়েছে। আমার মনে জোটগতভাবে তো চাওয়া হয়নি, না, প্রত্যেকটা রাজনৈতিক এটাই তো সুবিধা। তাহলে তো আপনার জোটগত না হলে তো ডামি ক্যান্ডিডেটের মতো আপনি প্রত্যেককে দিয়ে একটা করে আপনার 20টা ইয়েতে প্রত্যেক পার্টিকে বলতেন যে তোমরা একজন করে এই লোকের নাম দাও, এই লোকের নাম দাও, মানে যদি পার্টিটা কমন হতো আর কমন হতো। 17টা নাম ধরেন এসে গেল, 17টা আপনার নাম 17 জায়গা থেকে আসতো, তখন তো আপনাকে ফেলে দেওয়া, কারণ এগুলি পত্রপত্রিকা চলে আসছে, ফেলে দেওয়া অসুবিধা হতো। বরঞ্চ তাদের এবং তারা সেটা আমার যেমন মনে হয়েছে খোঁজ খবরও ওইভাবে নেয় নাই যে কাকে বাদ দিতেছে। অলরেডি যখন 20 জনের নামটা নিয়ে আসলো তখন যে তাদের খোঁজ খবর নিয়ে যে 20 জনের মধ্যে আপনারা 108 জনকে বাদ দিলেন, তাদের মধ্যে আমাদের লোক যাদেরকে আমরা দিয়েছিলাম তারা বাদ পড়ছে কিনা, তারা তখন অ্যাজিটেট করে না। আমি বলবো সব এটা অ্যাজিটেট মানে রাস্তায় পেপার ওয়ার্কটা প্রপারলি করেনি, শুধু পেপার ওয়ার্ক এবং অ্যাক্টিভিজম। পেপার ওয়ার্ক বলে তো অ্যাক্টিভিজম যেটা করে না, মানে কৌশলটা অ্যাক্টিভিজম মানে উদ্যোগ। এর কাছে খোঁজ না, ওর কাছে খবর না, পত্রপত্রিকা লেখা যখনই এটা হয় না যে আমাদের এখানে ইয়ে হয়েছে। তারপরে দেখেন, আমি এই দিক থেকে বলি যে এরা শাসক দল অনেক বেশি ম্যাচিওর,
তারা বিভিন্ন ছোট ছোট দল দিয়ে তাদের কিন্তু পছন্দের লোকজনকে দিয়ে তারপরে যখন মহামান্য রাষ্ট্রপতির কাছে নাম দিল 2 জন, এখানে তো মহামান্য রাষ্ট্রপতি তো বিএনপির প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের বক্তব্য শুনে প্রতি শ্রদ্ধা দেখিয়ে যে আপনারা বলছেন প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি এগুলিকে আমরা দেব না, ক্যাবিনেট সেক্রেটারি স্ট্রেট বাদ, আলী ইমাম নাম আসছে, উনাকে আমি বাদ দিয়ে দিলাম আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করে, বাকি একজন আছে তাকে নিয়ে। আলী ইমাম মজুমদারের নামটা কি? 2 জন ছিল, একজন ছিল নুরুল হুদা আর একজন হলো আলী ইমাম মজুমদার। তো আলী ইমাম মজুমদার তো বিএনপির ফর্মুলা অনুযায়ী, বিএনপির দাবি অনুযায়ী বাদ, কারণ ক্যাবিনেট সেক্রেটারি থাকতে পারবে না, ওনারা বলে দিচ্ছেন। এখন মহামান্য রাষ্ট্রপতি ইজিলি বলতে পারেন আপনাদের ইয়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, আপনাদের দেখিয়ে আমি ক্যাবিনেট উনাকে রাখি নাই, আমি অন্য একজনকে দিছি। বাকিগুলি তো উনারা বলবেন যে আপনাদেরও একজন দিছি, ওদেরও একজন দিছি, আর বাকি 2 জন আমরা টেকনিক্যাল করে দিছি। তো সুতরাং এগুলি অনেক বেশি অ্যাক্টিভ হতে হয়, অনেক বেশি অ্যালার্ট হতে হয় যে আপনার এখন আসছে এই সরকারের রূপরেখাটা দিতে হবে। দেখেন এর আগে যখন বিএনপি রূপরেখা দিয়েছিল সেখানে অনেক মৃত লোকজনের নাম টাম কিন্তু দিয়ে ফেলছিল। এগুলিতে অনেক কেয়ারফুল হতে হয়, আপনার যারা নলেজেবল তাদের সাথে যোগাযোগ করে এই কাজগুলি তো করতে হয়। এখন যাদের দিবে, যে প্রস্তাবটা দিবে, সেই প্রস্তাবটা দেখলে বলা যাবে সহায়ক সরকার এগুলি কনস্টিটিউশনে থাকতে হবে না। এটা আপনাদের সবাই শুধু কনস্টিটিউশন আজকাল করছেন, সব কিছু কনস্টিটিউশনে থাকতে হবে কেন? সহায়ক সরকার মানে হলো ওনারা বক্তব্য থেকে যে জিনিসটা ফুটে এসছে সেটা হলো যে যেই সরকারটা মোটামুটিভাবে নিরপেক্ষ হবে। তো নিরপেক্ষ হলে ওনারা যদিও এখনো বলেন যে প্রধানমন্ত্রীর নাম ধরে বলেন যে উনার আওতায় সরকার হলে হবে না, কিন্তু এটা তো কেউ কোনো দিন শাসক দল মানবে না, এটা তারা দে মেড ইট ক্লিয়ার। এবং আপনারা যেটাকে একটু বলছেন বিভিন্ন রকম শক্তি প্রদর্শন করে স্ট্রিট পাওয়ার এগুলি দেখাতে চেষ্টা করছেন, সামাওয়ার আদার আপনারা পারেন নাই, সুতরাং এদের হাতে ক্ষমতাটা চলে গেছে। এখন প্রধানমন্ত্রী মানে ওই সময় এই প্রধানমন্ত্রী থাকবেন। এখন তাকে তো আপনি মানুষ বদলাতে পারবেন না। যে আমি বলি যদি দোয়া দরুদ শরীফ পড়ে অথবা তাকে কোনো আয়ুর্বেদিক ওষুধ টষুধ এগুলি খেয়ে যদি ওনার মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায়, অথবা স্বপ্ন চালান হয়ে কাউকে দিয়ে যদি তাকে স্বপ্নের মধ্যে দেখাতে পারেন যে তুমি এভাবে বিহেভ করো, তবে আমার ধারণা যে প্রধানমন্ত্রী এখন এমনিও আগের থেকে আর একটু নমনীয় হবেন, বিকজ শি হ্যাড বিন প্রাইম মিনিস্টার ফর 3 times এবং উনি এখন ইন্টারন্যাশনাল স্ট্যাচারে খোঁজে আছেন, সেই উনার প্রত্যাশা। সুতরাং তিনি চাইবেন যে আগামী ইলেকশনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এবং এটা উনি বলেছেন, শব্দটাও উনি ঠিক চয়ন করছেন যে প্রশ্নবিদ্ধ আর হলে তখনই। কারণ এখানে আপনি দেখেন দুটো জিনিস, তার মানে কি আগেই একটা রাজনৈতিক সমঝোতা, এমন সমঝোতা হয়ে যাবে যেটা এখানে হলো যে আপনি ইলেকশনে বিএনপিকে আসতে দেন নাই, অথবা বিএনপি আসে নাই, অথবা আপনি বিএনপিকে হারাই দিয়েছেন, সেটা বড় কথা নয়। যেটা গত ইলেকশনের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো 52% অফ ভোটার্স আমিও এর মধ্যে আমরা ভোট দিতে পারি না। তো একটা সরকারের বা একটা ইলেকশন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে আমার দেশের লোকে যাতে ভোট দেওয়ার অধিকারটা সংরক্ষণ করা। দ্বিতীয় হচ্ছে আপনি একটা ইফেক্টিভ পার্লামেন্ট করতে পারেন নাই। যদি একটা ইফেক্টিভ পার্লামেন্ট হতো, যদি জাতীয় পার্টি সত্যিকারভাবে বিরোধী দল হয়ে হইচই করে করতো, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা চলে যেত। এখন জাতীয় পার্টি না ঘরকা না ঘাটকা, একে ইংরেজি টার্ম হলো অ্যান্ড্রোজিনাস, আর অথবা আরেকটার একই টার্ম হচ্ছে কি বলে হার্মাফ্রোডাইট, মানে আপনি একই ইয়েতে 2 লিঙ্গ আপনি ধারণ করেন, ইলিশ মাছ আর কি, তো অথবা কেঁচো। তো এগুলি দিয়ে তো আপনি করতে পারবেন না। যদি ওনারা সত্যি বিরোধী দল হইতো তাহলে হয়তো বিএনপির দুঃখটা, বিএনপির অ্যাবসেন্সটা কিছুটা হতো। সেগুলি না হওয়াতে এখন আগামী পার্লামেন্টও যদি আপনি সেরকম পান, তাহলে আপনি এটা দেশে বিদেশে করতে পারবেন না। এবং কোন সরকারকে, আওয়ামী লীগ অনেকবার ক্ষমতায় ছিল, অনেক উন্নয়ন করছে, সেগুলি যেমন তার জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হিসেবে থাকবে, তেমনি গত ইলেকশন আর এই ইলেকশন দুইটা যদি একই টাইপ হয়ে যায়, এটা তার ললাটে যে মানে কালো টিকা কি বলে, হ্যাঁ কালিমা এটা যাবে না। সুতরাং আমার মনে হয় যেটা করবেন ওনারা, সরকারটা এমনভাবে করবেন যাতে দুই পক্ষ, যাতে অন্তত বিভিন্ন পার্টি অংশগ্রহণ করে এবং তারা যাতে ফিল করে যে তারা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে। এবং এটার জন্য
রাজনৈতিক সমঝোতাই বড় জিনিস। রাজনৈতিক সমঝোতা হলে আপনি কনস্টিটিউশনের মধ্যে আপনার সমঝোতা করে আমার কাছে আসেন, আমি বলে দেবো যে এখন এটা করতে পারেন। তিনজন শুনুন, যা হবে না সেটাই তিনজন আপনি মন্ত্রী তো বলছেন। আপনি এমনি নিতে পারেন, কোনো ইয়ে লাগে না। আর বাকি যেই ধরনের মনোলিথিক পার্টি, বাকি 5 জন ইয়েতে আপনি বলবেন যে এই 5 জনকে বলবে তোমরা এখন শুয়ে যাও, তোমাদের জায়গায় এখন অন্য ইলেকশন হবে। আরো 5 জনকে এনে 5-এর দিনে 8 জন হলে আপনি গভর্নমেন্ট ফর্ম করতেই পারেন। সুতরাং এগুলি কোনো শক্ত অনেক না। কিছুই তো রাজনৈতিক সমঝোতাই বড় জি, জিনিস। সমঝোতা, কিন্তু এই সমঝোতা তো আমরা মানে কাগজে কলমই দেখছি, আসলে বাস্তবে দেখছি না। সার্চ কমিটির ব্যাপারেও যেমন সংবিধানে নাই, কিন্তু একটা মানে এক ধরনের সবাইকে অংশগ্রহণের জন্য এক ধরনের ব্যবস্থা রাষ্ট্রপতি করেছেন। এখন এই প্রশ্নটা যদি আসে আইনগতভাবে, তখন তো কিছুই করার নেই। তো আপনার কি মনে হয় যে এরকম আসলে কি সহায়ক সরকারের বা নিরপেক্ষ সরকারের একটা উদ্যোগ প্রস্তাবনা এরকম দরকার আছে কিনা, এখন বা দুটো জিনিস সরকার নেবে কিনা? ডক্টর সাদাত সাহেব যেটা বলেছেন তার সাথে আমি সামঞ্জস্য রেখে বা একই মত হয়ে বলছি। প্রথমত বিএনপি কি প্রস্তাবটা টেবিলে রাখে সেটা দেখার বিষয়, তারা কিভাবে চাচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছেন, যেটা ডক্টর সাদাত সাহেব বললেন, আমি এটার সাথে একমত, যে 2014 সনের যে নির্বাচনটা সেটা বোধহয় সরকার রিপিট করতে চায় না। একটা মোটামুটি ফেস সেভিং একটা সম্মানজনক অবস্থায় যেতে চায়। যদি যেতে চায় তাহলে অলরেডি তো দেখা যাচ্ছে যে একটা ডায়ালগের পরিবেশ তো নির্বাচন কমিশন নিয়ে সরকার পিছন থেকে হলেও এটাকে সাপোর্ট করেছে, কারণ রাষ্ট্রপতির মাধ্যমে এই ডায়ালগটা করানো হয়েছে। এবং যে ডায়ালগে প্রাইম মিনিস্টার আপনার কি নিজে, মনে হয় একটা সমঝোতা হবে মানে রাজনৈতিক? না আমি বলছি যে BNP র সাথে এখনকার কোনো পরিবেশটা একটা যেটা ফর্মে পরিবেশটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে, এটার কন্টিনিউশনে যদি হয় তাহলে কিছু একটা তো হবে। মানে সেটা কি প্লাস মানে বেগম জিয়া নাকি মাইনাস বেগম না জিয়া? সেটা তো বলা যাবে না, সেটা সেজন্য বলছি যে এখন প্রশ্ন আসবে সংবিধানের। তো সরকার চেষ্টা করবেন, এখন সংবিধান যেটা আছে, সংবিধানে যা আছে সেটার মধ্যে আমরা নির্বাচন করবো, এরকম তো অনেকবার বলা হয়েছে এটা। কিন্তু সংবিধানের যে বিষয়গুলো আছে, প্রফেসর ফেরদৌস সাহেব বলবেন রাজনৈতিক বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি থেকে, এটা যে সহায়ক সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, নির্বাচনকালীন সরকার বলেন, পৃথিবীব্যাপী একটা প্র্যাকটিস আছে। এটা কোনো কিন্তু সংবিধান না, প্র্যাকটিসটা হচ্ছে এই যেমন ব্রিটেন যদি ধরেন, ছোট্ট সরকার থাকে। না সেটা হয় যে মনে করেন প্রাইম মিনিস্টার ইলেকশনের আগে যদি মনে করেন যে আমাদের ইলেকশন সামনে এসে গেছে বা নর্মালি ডেট শেষ হচ্ছে, রানীর কাছে গিয়ে দেখা করেন, গিয়ে বলেন যে সংসদ ভেঙে দেন। রানী তখন বলেন যে সংসদ ভেঙে গেল, বাট আপনি নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে যান, এই যে অন্তর্বর্তীকালীন সরকার। এইটা একটা ট্র্যাডিশন। কিন্তু আমাদের এখানে এখন যে আইন, যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু পরিষ্কার বলা আছে প্রথম বৈঠক থেকে 5 বছর পর্যন্ত এমপিরা থেকে যাবেন। কিন্তু নির্বাচন হচ্ছে সে 5 বছরের ভিতরে 30 দিন, 5 বছরের ভিতরে 30 দিনের নির্বাচন। তখন কিন্তু এমপিরা এমপি হিসেবেই চাচ্ছেন না, তাই না? এটা হচ্ছে আমার সংবিধান। সরকার ছাড়া দূরের কথা, তারা এমপি সাহেবরা তখন বহাল থাকবেন, এমপি সাহেব বহাল থাকবেন, এমপি থেকে আরেকটা এমপি ইলেকশন করবেন, এটাই সংবিধান আপনার। তবে যেটা আমি আবারও সাদাত সাহেবকে রেফার করব, যে এখন সদিচ্ছা থাকলে সম্ভব। যেমন আমি এখানে সংবিধানে যেইভাবে আছে 72-11-তে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন। এবং এটা রাষ্ট্রপতি, এটা প্রাইম মিনিস্টারের অবশ্য পরামর্শেই, রাষ্ট্রপতি নিজে নিজে করবেন না, এটা সংবিধানে আবার 72-11 নিচে এটার ব্যাখ্যা দেওয়া আছে। যদি প্রধানমন্ত্রী মনে করেন যে এখন সংসদ ভেঙে দেওয়া দরকার, তাহলে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবেন। সংসদ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা এই যে ওই জিনিসটা বহাল থাকছে না, যে একদম 5 বছর পুরোপুরি থাকবেন, সেটা থাকছে না। তখন ওই সময় কিন্তু প্রাইম মিনিস্টার, অন্তর্বর্তী যে সরকার, সেটা প্রাইম মিনিস্টার হয়তো প্রাইম মিনিস্টারকে বাদ দিয়ে, যেটা আমি এটাও আপনার সাথে একমত স্যার, একদম যদি বিএনপি বলেন যে না শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা অন্য কিছু নতুন কিছু, এতে কেন শেখ হাসিনা রাজি হবেন বা আওয়ামী লীগ কেন রাজি হবেন? সুতরাং এখানে অত শেখ হাসিনাকে রেখেই দুই পক্ষে নিয়েই হয়তো একটা কিছু যদি উনি সদিচ্ছা থাকে করতে পারেন না একদম এই সংবিধানের মধ্যেও, এটা আমি বিশ্বাস করি না। সংবিধানটাকে বহাল রেখেও কিন্তু এটা সম্ভব, যদি সমঝোতা থাকে বা একটা ইচ্ছা থাকে। রাষ্ট্রপতি অগ্রিম সংসদটা ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পরে শূন্য হয়ে গেল, এমপিরা নাই আর, তখন পার্লামেন্ট ক্ষমতা রাষ্ট্র চালিয়ে যাবেন প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ গঠন করতে পারেন যে কাউকে নিয়ে। হ্যাঁ, এটা পারবেন, মানে অনির্বাচিত বা কোনো এই সমস্ত। সংসদ ভেঙে গেছে, সংসদ ভেঙে গেল, তখন নির্বাচিত থাকছে না, এখন রাষ্ট্রপতি বলবেন যে চালিয়ে যান।
এটা কনভেনশন এটা ক্রিয়েট হতে পারে দেশে। তখন দেখা গেলো যে এখন দলে যারা মন্ত্রী নাই বা এমপি নাই তাদেরকে নিয়ে করলো। করতে পারে, হ্যাঁ। তখন অন্য তাহলে তো থেকেও নিতে সমঝোতা পারবে, হবে। অন্য থেকেও নিতে পারেন। আচ্ছা, আবার আরেকটা জিনিস ওই আছে, সবই সদিচ্ছা। সংবিধান আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখনই মন্ত্রী কোটার প্রশ্ন আসবে তখন ওই আগের সংসদে যারা ছিলেন মধ্যবর্তী সময়েও তারা এটাই প্রিভেল করে, কিন্তু এটা আবার আরেকটা ক্লজ আছে, তাদেরকে দিয়ে করতে হবে, তাদেরকে দিয়ে করতে হবে, এরকম একটা কথা আছে। দু একজন বাইরে থেকেও নিতে পারবেন না, তিনজন তো বাইরের থেকে সবসময় পারবে, সবসময় নিতে 30 জন পারবে। মন্ত্রী হলে হ্যাঁ, 3 জন পারবে, সেটা আছে। অনেক কিছুই পারে, এই জন্য কিন্তু সংবিধান ফেরদৌস ভাই, আছে। একটা আলামত যেটা হলো এই প্রথমবারের মতো আমরা দেখছি যে গত পরশুদিনে হবে বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বার্নি কাট প্রায় 2 ঘন্টা আলোচনা করেছেন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, এবং তার মধ্যে 40 মিনিট ছিল একান্ত আলোচনা। এটা তো নিশ্চয়ই বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে হয় তিনি ব্রিফ করতে গেছেন অথবা ব্রিফ নিতে গেছেন, দুটোর একটা হবে। মানে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক মনে হচ্ছে। এটার আলোকে আপনার কাছে কি মনে হয় যে সব কিছু কি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হবে তার ইঙ্গিত, নাকি একটা অশ্লীল সংকেত, বা কি মনে হয়? না, আমি অত জেনারেলাইজ করতে চাই না। এখানে ব্যাপারটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরে তো এখানে তো একটা সেট পরিবর্তন হয়ে গেছে, এবং আমরা তো জানি যে এখানে স্পয়েল সিস্টেম, যে পার্টি ক্ষমতায় আসে তারা তাদের মতো করে একটা সেট দাঁড় করায়, এবং প্রশাসনের বিভিন্ন পরতে এই পরিবর্তনগুলো উচ্চ পর্যায়ে আসে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আমরা একটু নজর দিই সেদিকে, যে সরকার পরিবর্তন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রশ্নে তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন হয় না, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি যুক্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কি পরিবর্তন হয়েছে বা তাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসছে, সেই বিষয়টা একটা বিবেচনার বিষয়, যে সেটা দেখার বিষয় যে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেছে, তারা কি নতুন কিছু চাচ্ছে। এটা হলো একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র যে পররাষ্ট্র মন্ত্রণালয়ই মানে ভূমিকা পালন করে ব্যাপারটা তা না। এখানে পররাষ্ট্র সংক্রান্ত সিনেটের যে সাব কমিটি, দে আর ভেরি পাওয়ারফুল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্ট ভিজেভিজ সিআইএ এবং তাদের মিলিটারি এস্টাবলিশমেন্ট, এদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুধুমাত্র অর্থনৈতিক দিক বিবেচনা করে বা তাদের বাণিজ্যিক দিক বিবেচনা করেই তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, ব্যাপারটি কখনো এরকম ছিল না। তারা তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ের চাইতেও গুরুত্বপূর্ণ কখনো কখনো হয়ে দাঁড়ায় তাদের কৌশলগত সুবিধার দিকটি, সামরিক কৌশলগত সুবিধার দিকটি বিবেচনায় নিয়ে। এখন এগুলো ব্যাপক গভীর আলোচনার বিষয়, এবং সব বিষয় আমার জানাও নেই, আমি এদিকে যেতে চাই না। তবে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো এই যে গত নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা যে স্ট্যান্ড নিয়েছিল এবং ইলেকশনের ব্যাপারে তাদের যে ক্রিটিক্যাল পজিশনটা ছিল, তারা কিন্তু সেই পজিশন থেকে কখনো নিজেদেরকে মানে সরিয়ে নেয় নাই, বলে নাই যে না আমরা পজিশন থেকে শিফট করলাম। তারা কি করেছে, যে সরকার নির্বাচিত হয়েছে তাদের সাথে আমরা কোঅপারেশন অব্যাহত রাখবো। তারা কোঅপারেট করেছে, কিন্তু নির্বাচনের প্রশ্নে তারা কিন্তু এটাই বলেছে যে আমরা আগে যে স্টেটমেন্ট করেছিলাম, যে আগে যে বক্তব্য দিয়েছিলাম সেই জায়গায় আমরা স্ট্রিক্টলি আছি। আচ্ছা, এটা হলো তাদের ব্যাপার। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই, যেমন আপনি দেখেন এটা আলোচনার মধ্যে এসছে যে গত 5ই জানুয়ারির যে নির্বাচন, এটা যে কোনো অর্থেই একটা খারাপ নির্বাচন, যে কোনো অর্থেই প্রশ্নবোধক নির্বাচন, এবং যে কোনো অর্থেই এই ধরনের নির্বাচন গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশের ক্ষেত্রে প্রচণ্ড রকম মানে হুমকি কিংবা অন্তরায় তৈরি করে। এবং এই ধরনের নির্বাচন বা এই ধরনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ, তারা যে মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে দুর্বল হয়ে পড়ে, তার ক্রেডিবিলিটি যে মানে কোশ্চেনেবল হয়, এবং তার লেজিটিমেসির যে প্রশ্নটি, বৈধতার যে প্রশ্নটি, আমি আইনগত বৈধতার কথা বলছি না, আমি বলছি পপুলার লেজিটিমেসির যে প্রশ্নটি,
এটা ব্যাপকভাবেই কিন্তু দেশের ভিতরে এবং বাইরে এটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এখন এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে যদি আওয়ামী লীগকে বের হয়ে যেতে হয়, তাহলে আগামী নির্বাচনে তাকে এমন একটা মানে ফর্মুলা বা এমন একটা ব্যবস্থায় যেতে হবে যে ব্যবস্থার মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে, যে সব দল পার্টিসিপেট করে এবং ভোটার টার্ন আউট ব্যাপকভাবে হয় এবং এটা মোটামুটি ফেয়ার ইলেকশন বলতে আমরা যেভাবে বুঝি সাদামাটাভাবে সেই ধরনের একটা ইলেকশন হয়। তো এই ক্ষেত্রে আমার আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে আগের চাইতে আওয়ামী লীগের রিস্ক নেওয়ার মানে যে শক্তি এটা কিন্তু বেড়ে গেছে। তার মানে হলো যে আওয়ামী লীগ বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে এবং বড় বড় অনেক মানে প্রজেক্ট তারা হাতে নিয়েছে এবং অনেক দেশের বড় বড় কোম্পানি এর সাথে ইনভলভ, এবং এই কর্পোরেট পুঁজির যুগে আপনি দেখবেন ওরা ওই কর্পোরেট ইন্টারেস্টের স্বার্থেই অনেক সময় দেখা যায় যে ওই মানে স্থিতাবস্থাকে তারা নষ্ট করতে চায় না, এবং এর বেনিফিট আওয়ামী লীগ কিন্তু পেয়ে যেতে পারে। এটা হলো আমার নিজের অবজারভেশন। এখন যে কথাটি আপনি বলছিলেন যে এটা কীভাবে সম্ভব, যেটা যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় বা বিএনপিকে ইলেকশনে আনতে হয়, বিএনপির ইলেকশনে থাকা বাইরে থাকা ডিফিকাল্ট, এ নিয়ে আমার কোনো সংশয় নাই। কিন্তু বিএনপিকে যদি ইলেকশনে তার মানে এই না যে বিএনপি এরকম একটা শোচনীয় পরাজয় ঘটবে এটা জেনেও ইলেকশনে যাবে, আমার মনে হয় তা নাও যেতে পারে। এটাকে একেবারে 100% শিওর ধরে নেওয়ার কোনো যুক্তি নেই। আরেকটি ইম্পর্টেন্ট কথা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের বলেছেন যে নির্বাচনের রাজনীতিতে বিএনপি ফ্যাক্টর, এটা কিন্তু তিনি সঠিকভাবে বলেছেন। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে বিএনপি যদি ইলেকশন না করে তাহলে কি হবে, হয়তো 95% সিট আওয়ামী লীগ জিতে যাবে। আর বিএনপি যদি ইলেকশন করে তাহলে কিন্তু ব্যাপারটা তা ঘটবে না। আবার ভোটের হিসাবে যদি আপনি দেখেন যে বিএনপি যদি ইলেকশন না করে হয়তো 90% ভোট আওয়ামী লীগ পেয়ে যাবে। তার মানে অন্যান্য দলগুলো অর্গানাইজ না, ক্ষুদ্র ক্ষুদ্র দল, তাদের জনসমর্থনও নাই, বিএনপির সাপোর্টাররা হয়তো ভোট দিতেই যাবে না। কাজেই বাংলাদেশের বাস্তবতাটাই হচ্ছে, আপনি কিন্তু এই কথাটা বলেছিলেন, বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা বা বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। এখন দুইটা পাখা, একটা পাখাকে যদি আপনি মানে বেঁধে রাখেন তাহলে আরেক পাখা দিয়ে কিন্তু পাখি চলতে পারবে না। আপনি ইলেকশন করবেন কিন্তু সেই ইলেকশনে বিএনপি আসবে না, তাহলে সেটা গণতান্ত্রিক নির্বাচন হবে না বা গণতন্ত্রের পথে উত্তরণের ইলেকশন হবে না। এখন ক্ষমতায় থাকার বিষয়টা ভিন্ন, যে আমি ক্ষমতায় থাকবো, কতদিন থাকবো, থাকতে পারবো, কিভাবে থাকতে পারবো, সেটার আমি আলোচনায় যাচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আপনি যদি মনে করেন যে নির্বাচন গণতান্ত্রিক না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে সরকার তো তার অবস্থান, ভোটের অবস্থান একেবারে আপনি বলেন যে তার প্রশ্নবিদ্ধ অবস্থান থেকে ফিরে আসার যে অবস্থান থেকে নির্বাচনটা দেবে, এমন নির্বাচন দেবে যে একেবারে ভোটাররা একেবারে মুক্তভাবে ভোট দিতে যাবে, এবং সরকার এত কি কনফিডেন্ট যে সে তাহলে কিভাবে এটাকে আপনি বলছেন কিন্তু প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে আমি বলি উত্তরণ ঘটতে চাই। কতখানি তিনটা পয়েন্ট দিই আমি। একটা হলো যে একটা হচ্ছে যে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা ইলেকশনে একদম ডাইরেক্ট স্টেক হোল্ডার্স, একটা ব্যাপার হচ্ছে যে তারা কিভাবে এটাকে মোবিলাইজ করতে পারে, মানে পলিটিক্যালি এটাকে সামনে নিয়ে আসতে পারে, মানে জনমত গঠন করতে পারে, যদি না পারে দেশের ভিতরে বাইরে, তার দুর্বল দিক। এটা দুর্বল দিক হলে তখন পার্টিসিপেশনটা কি হবে, সেই সুবিধাটা আওয়ামী লীগের পক্ষে যাবে। একটা হচ্ছে যে সেই প্রেশারটা ভিতর থেকে বিএনপি কতটুকু তৈরি করতে পারে, নাম্বার ওয়ান। দুই নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরও কিন্তু একটা ফ্যাক্টর, এটাকে আমরা কিন্তু একেবারে রুলড আউট করতে পারি না, এইটা অবশ্যই ফ্যাক্টর। তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে যে এই যে আপনার অর্থনীতি, যে আমি আগে বললাম যে আওয়ামী লীগের এটা একটা প্লাস পয়েন্ট, আবার একই সাথে একটা মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে রাজনীতিতে যদি স্টেবিলিটি না থাকে, স্থিতিশীলতা না থাকে, তাহলে দেখা যায় যে সেখানে মানে এই উন্নয়ন প্রকল্পগুলো অনেক সময় মাঝখানে অস্থিতিশীলতার কারণে ঝুলে যায় এবং সেটা ইমপ্লিমেন্টেশন মানে বাধাপ্রাপ্ত হয়। উনি তো বলতেই পারবেন সেটা ক্ষতিগ্রস্ত হয়। আমি কয়দিন আগে পত্রিকায় দেখলাম যে রেলওয়ের মানে 5 বছর মেয়াদী যে পরিকল্পনা নেওয়া হয়েছে যে ইমপ্লিমেন্টেশন হবে 5 বছরে, তার মধ্যে অনেকগুলো প্রজেক্ট, তার মধ্যে সর্বোচ্চ ইমপ্লিমেন্টেশন হয়েছে যে প্রজেক্টটা সেটা হয়েছে 3.5%। মানে আমাদের উন্নয়নের গতি হলো এত ফাস্ট, এবং সেখানে যদি আবার পলিটিক্যাল ইনস্টেবিলিটি আর একটা মাত্রা যুক্ত হয়
তাহলে সেটা কি দাঁড়াতে পারে? না সেটা তো কাজে এটাও কিন্তু সেটা একটা তো নাই, বিবেচনার বিষয়। মানে সেই রাজনৈতিক সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আপনি যেটা সংবিধানের কথা বললেন, সংবিধান কিন্তু আমার কাছে কোনো ফ্যাক্টর মনে হয় না। আপনি 1991 সালের কথা মনে করেন, তখনও তো একটা আইনি ব্যবস্থা ছিল, সাংবিধানিক কাঠামোর মধ্যেই তো সরকার ছিল। তার বৈধতার প্রশ্নটা ছিল রাজনৈতিক, সেটা ছিল আপনার একটা পপুলার লেজিটিমেসির কোশ্চেন এর সাথে। সেখানে শাহাবুদ্দিন সাহেব মানে জুডিশিয়ারির চিফ, তিনি এসে আপনার অস্থায়ী রাষ্ট্রপতি চিফ অফ এক্সিকিউটিভ হয়ে গেলেন, তারপরে আবার অ্যামেন্ডমেন্ট করে আপনার ওনাকে বিচার বিভাগে ফিরিয়ে দেওয়া হলো। এটা তো আমার মনে হয় পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। এরকম ঘটনা পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘটেছে বলে আমার জানা নাই। এটাও তো বাংলাদেশে সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়েছিল প্রধান প্রধান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার কারণে। কাজেই এখানে সংবিধান ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে পলিটিক্যাল কনসেনসাস। এবং সেই কনসেনসাস তৈরি করতে গেলে দুইটা ব্যাপার আছে। একটা হলো যে শাসক দল সবসময়ই চাইবে যে হ্যাঁ কনসেনসাস চাই, বাট তাল গাছ আমার। আবার বিরোধী দলও চাইবে, কিন্তু চাপ না যে থাকলে তো ওই ধরনের তো হয় না তো। আমরা তো দেখি না, চাপ ছাড়া একটা সমঝোতা তৈরি হয়। যেখানে দুইটাই বিষয়, একটা হলো যে চাপ দুই দিক থেকে, যেমন সরকারের দিক থেকেও একটা চাপ থাকতে হবে যে আমি যদি আবার সেই 5ই জানুয়ারির ইলেকশন করি, তাহলে এই কালিমা নিয়ে দল হিসেবে ভবিষ্যতে ইতিহাসের কাছে আমার যে দায়বদ্ধতা। না সেই নির্বাচন হলো না, কিন্তু বিএনপির কোনোভাবেই যেন তেনভাবে বিএনপিকে অংশগ্রহণ করানো হলো তখন। না আমার কাছে আমরা তো তখন দৃশ্য তো দেখবো যে কাগজে কলমে হইলো না, মানে আসলো। হলো এইটা তো অনেক পরের কথা যে কোন পরিস্থিতিতে বিএনপি যেন BNP তেন কি ভাবে করবে। নির্বাচনে যাবে কেন? আসলো একটা পরিস্থিতি, ওই যে বললেন না বিএনপিকে এবার আসতেই হবে। না না, এটা নিবন্ধন বাঁচানোর জন্য। মুখস্থ কথা। কেন আসতে হবে বিএনপি? এইটা আমি ওই যে মনে তার করি। নিবন্ধন বাঁচানোর জন্য। আচ্ছা, দুইটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, আপনি একটা হলো একটা নিবন্ধন না, এটা বাতিল করে বলা দিলে হচ্ছে, চলতে হবে। এই আলোচনাগুলো তো আছে। আচ্ছা, আপনি বাংলাদেশে পলিটিক্যাল পার্টি দুইটা, একটা হলো এএল আর একটা হলো ট্রিপল এল। এএল মানে আওয়ামী লীগ, ট্রিপল এল মানে হলো অল অ্যাগেইনস্ট আওয়ামী লীগ। অল অ্যাগেইনস্ট আওয়ামী লীগ, তাদের সত্য খারাপ হোক ভালো হোক, ওরা বিএনপিকে সামনে রেখে এটা ইয়ে করে। এখন বিএনপি যদি নির্বাচনে না যায়, গতবার যেমন যায় নাই, তাহলে আর কয়টা পার্টি গেছে? আর কয়টা পার্টি? এগুলি তো বাতি দিয়ে খোঁজ করলেও পাবেন না। মূল পার্টি কিন্তু আপনার ওই কাদের সিদ্দিকীর পার্টি বলেন, তারপরে আসম রবের পার্টি বলেন, তারপরে অলির পার্টি বলেন, বিকল্পতা, কেউ তো আসে নাই। সুতরাং আপনি যে বিএনপি তো অল অ্যাগেইনস্ট আওয়ামী লীগ, তারা তখন কেউ যাবে না। না গেলে আপনি মনে স্যার, করেন আমি ওটা বলতে চাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে, ওইটা তো একটা আইন। না স্যার, যখন বিএনপি কে নেওয়ার জন্য আইনটা একদিনের মধ্যে চেঞ্জ করে স্যার দেবে। ওটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম যে বিএনপি আগে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা নির্বাচনে আসলো না, এবার তো সেই পরিস্থিতি নেই। এখন একটা নানান রকমভাবে একটা চাপের মধ্যে আছে। কোনোভাবেই বিএনপি একটা মানে কৌশলগতভাবে, আপনি নিজেও ব্যাখ্যা করছিলেন যে কৌশলে মার খাচ্ছে। এই মার খেতে খেতেই যদি তারা একটা হয়তো নির্বাচনকালীন যে সরকারটা যেটা এক্সপেক্টেড সেটা হলো না, এক ধরনের হতাশ চিত্তেই তারা অংশ নিল, তখন কি হবে? বিএনপি সম্পর্কে তো ওবায়দুল কাদের, সে তো দীর্ঘদিনের মানে অভিজ্ঞ পলিটিশিয়ান, ছাত্র অবস্থাতে হচ্ছে, আমি মনে করি যে তার হিসাব নিকাশ অনেকের থেকে বেটার। সে যে কথা বলছে যে বিএনপি এই যে বিএনপি রাজনৈতিক ইলেকটোরাল রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর। বিএনপির অবস্থা দুইটা, একটা যদি বিএনপি বড় রকমের কিছু না করতে পারে, এমনি যেভাবে আছে এইভাবেই চলে, তাহলে আপনার বিএনপি যদি ইলেকশনে নেয়, যেহেতু তার গণসমর্থন আছে কোনো না কোনোভাবে, না হলে ওবায়দুল কাদের এই কথা বলতো না, উনি তো বুঝেন, তাহলে তারা ডেফিনেটলি মানে ওই 2008 সনের থেকে আরো সিট বেশি টেশি পাবে, কারণ অ্যান্টি ইনকামবেন্সি একটা ব্যাপার আছে। তবে সেই ক্ষেত্রে তারা ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যদি যেতে হয় তাহলে বিএনপিকে একটা ন্যাশনাল জজবা তুলতে হবে, জনগণকে ভয়ানকভাবে আপনার সম্পৃক্ত করে ওই সবার মুখে আপনার সিলেটের সেই উপজেলার ছয়পুরের ডাব 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 লোক হচ্ছে না, কিন্তু ডাব করে সে জিতে গেছে। 1970 ইলেকশনে হাতিয়াতে কালাম সাহেবের চঙ্গা 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 বলে জিতে গেছে, মাত্র 2-3 জন যারা জিতেছে তার মধ্যে হিওয়াল। এই ধরনের যদি একটা তুলে ফেলতে পারে তাহলে তারা ক্ষমতায় যেতে পারে, আদারওয়াইজ ক্ষমতায় যাবে না। সংখ্যা অনেক এখনকার 2008 থেকে অনেক বেশি থাকবে, একটা সম্ভ্রান্ত হয়তো পলিটিক্যাল অপোজিশন হিসাবে তারা টিকে থাকতে পারে। আমরা একটু অনেকক্ষণ আপনার হাতে সময় আছে, ফলে তো পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে যে একটা নির্বাচনকালীন
এই যে সহায়ক সরকার যেটি বলা হচ্ছে, কিন্তু সরকার তো এখনো মুখ খোলে না এই ব্যাপারে যে তারা করবে কি করবে না, কি ফরম্যাটে করবে। এই অবস্থার মধ্যে দিয়ে আসলে কি হতে পারে এই ফরম্যাটটা? দেখুন, একটা নজির তো আমরা দেখেছি যে গত দশম সংসদ নির্বাচনের প্রাককালে সর্বদলীয় সরকার একটা মডেল ডেভেলপ করা হয়েছিল, অর্থাৎ যারা মানে অংশগ্রহণ করতে চেয়েছে ওই সরকারে তাদের কাউকে কিন্তু বাদ দেওয়া হয়নি, সবগুলো দলের প্রতিনিধিত্ব ছিল। আর যারা নির্বাচন বয়কট করেছিলেন বা বর্জন করেছিলেন বা প্রতিহত করেছিলেন তারা এই ফোল্ডের বাইরে ছিলেন। আর আপনার যে সংবিধানের যে অ্যারেঞ্জমেন্টটা তোফায়েল সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা এক অর্থে নজিরবিহীন। মানে অন্য দেশে যেভাবে আপনার রুটিন দায়িত্ব পালন করার জন্যে যে দল বা সরকার ক্ষমতায় থাকে তারাই ওই কেয়ারটেকিং রোলটা প্লে করে, সেটার সঙ্গে এখানে গুণগত কিছু পার্থক্য আছে। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। আর সমঝোতার একটা ধারা কিন্তু এই দশম সংসদ নির্বাচন অব্যাহত পরে পর্দার অন্তরালে শুরু হয়ে গেছে। লন্ডন ভিত্তিক এই যে লর্ড সভা বলুন বা বিভিন্ন আপনার যে ফাসাদগুলো, সেখানে আমরা দেখেছি দুই পক্ষ থেকেই প্রতীকীভাবে হলো যে অনারেবল এসটি ইমাম বা সাবিউদ্দিন সাহেব তারা কিন্তু মুখোমুখি হয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা, মহামান্য রাষ্ট্রপতিকে সামনে রেখে আপনার যে পলিটিক্যাল ওভারচার্টটা অন দ্য গ্রাউন্ড তারা কিন্তু সেটা দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এই 31টি রাজনৈতিক দল আপনার বঙ্গভবনে গেছে, তারপরে নানান রকমের প্রস্তাব উত্থাপন করেছে এবং তারই ফলশ্রুতিতে সার্চ কমিটি এবং সার্চ কমিটির পরে আপনার শেষ অবধি এই যে নতুন নির্বাচন কমিশন গঠন, এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে দৌড়ঝাঁপগুলো কিভাবে সংগঠিত হয়েছে। এবং এখন বিএনপির যেই আপনার নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাটা, সেটাও কিন্তু দেখবেন টার্গেটেডভাবে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে ঘিরে। বাকি চারজন সম্পর্কে খুব একটা কথাবার্তা তারা বলছেন না। ঢালাওভাবে যখন বক্তব্য হাজির করছেন তখন বলছেন যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন কোট আনকোট। এবং সামনে আপনার যে নির্বাচনগুলো আমরা স্ক্যাজুয়াল পেয়ে গেছি, আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা উপনির্বাচন, সেখানে কিন্তু বিএনপি বলছে না যে তারা অংশগ্রহণ করবে না। আর দীর্ঘদিনের তাদের একটা ধারাবাহিকতা আছে, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্বাচনে তারা অংশগ্রহণ করে থাকেন। তো ফলে আপনার এই অংশগ্রহণই কিন্তু এক ধরনের রাস্তা তৈরি করে দেবে আপনার ওই একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি। এখন নির্বাচন কমিশন কিভাবে বিহেভ করে, তারা কিভাবে আপনার পদক্ষেপগুলো গ্রহণ করেন, সেইগুলো ডেফিনেটলি তারা বিবেচনায় নেবেন। আর ইত্যবসরে প্যারালালি আপনার ওই যে জোর দেওয়া হচ্ছে ওই নির্বাচনকালীন সরকারের উপর, এটা তো ধরুন ব্রিদিং স্পেস হিসেবে যদি চিন্তা করেন, প্যারালালি কিন্তু আদালতে আরেকটি বিষয় চলছে, এই যে বেগম জিয়ার এই যে মামলা এবং তার কনভিকশনের প্রশ্ন ইত্যাদি। ওটার সাথে তো এটা প্যারালাল, মানে অবস্থা বুঝে ব্যবস্থা। এখন যদি আলোচনার সুবিধার্থে আদালত প্রকৃতির বিষয়, কিন্তু আলোচনার সুবিধাতে একাডেমিক একটা দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টা বুঝবার চেষ্টা করি, ধরুন কনভিকশন হলো, তখন বিএনপি কিভাবে বিহেভ করবে তার কিছুটা আলামত বা ইঙ্গিত কিন্তু পার্টির মহাসচিব মহোদয় বলছেন। হ্যাঁ বলছেন, কিন্তু আবার ভিন্নভাবেও আবার একটা বক্তব্য আছে যে বেগম খালেদা জিয়া যদি জেলেও যান তাও বিএনপি নির্বাচনে অংশ নেবে। এই দুই রকম মতামতই তারা পক্ষ থেকে বলা হচ্ছে, জি মানে আপনার ফরফ্রন্টে হাজির করা হচ্ছে। কিন্তু বাস্তবে বিএনপির মধ্যেও আপনার এই যে দুটি কেন্দ্র, লন্ডন ভিত্তিক এবং ঢাকা ভিত্তিক, নানান রকমের নির্দেশনা, মেরুকরণ, এগুলো কিন্তু মানে একটা মেরু যদি ডিক্লেয়ার দেয় যে না আমরা ইলেকশন করব, এটা হবে একাদশ সংসদ নির্বাচন ইন এ ওয়ে হবে লাস্ট ডিচ ব্যাটল। ওই যে আওয়ামী লীগ বনাম অ্যান্টি আওয়ামী লীগ যে ফোর্সেস এবং তাদের যে ক্লাউড, তাদের যেই আপনার তুনে যেই তীরগুলো আছে, সবগুলো কিন্তু তারা এবার ব্যবহার করার চেষ্টা করবেন।
তার সঙ্গে ওই যে টার্গেটেড কিলিংয়ের যে ব্যাপারটা বা অন্যান্য যে আশঙ্কাগুলো আছে, জামাত কোণঠাসা হয়ে আছে, কিন্তু তারাও কিন্তু সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে তাদের মতো করে অ্যাসার্ট করতে। এখন একরকম পরিস্থিতি 2017, যখনই 18 চলে আসবে তখন দেখবেন যে মানে সরকারের অংশ হিসেবে যারা বিরাজমান তাদেরও কিন্তু নানান রকমের রং পাল্টানোর যে প্রক্রিয়াটি সেটি শো করা শুরু করবেন। এটাই রিয়ালিটি, মানে বাস্তবতা তেমন। এবং এই গ্রিপে সব কিছু যে সবসময় থাকবে শেষ বছর, এটা কিন্তু আপনি হলপ করে বলতে পারেন না। তো সব মিলিয়ে একেবারেই যে আসলাম দেখলাম জয় করলাম একটা পরিস্থিতি প্রিভেল করবে, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। একটু শিক্ষার্থীদের কাছ থেকে ঘুরে আসি। আবারও প্রশ্ন আহ্বান করছি দর্শন বিতর্ক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রশ্ন খুব সংক্ষিপ্ত হবে এবং সরাসরি হবে। ধন্যবাদ। আমার প্রশ্ন ডক্টর সাদাত হুসাইন স্যারের কাছে। স্যার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য শুধুই কি নির্বাচন কমিশনই যথেষ্ট কিনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শক্তিশালী মন্ত্রণালয় যখন সরকারের অধীনে থাকে তখন বর্তমান যে নির্বাচন কমিশন আছে কোনোভাবে তার দ্বারা প্রভাবিত হবে কি না? এটা এই প্রশ্নটা প্রায় রেজ করা হয়। আমি লিখিতভাবে এই প্রশ্নের উত্তর বিভিন্ন ইয়েতে দিয়েছি এবং সেখানে যেটা মানে করাপশনস ইন অর করাপ্ট প্র্যাকটিসেস ইন বাংলাদেশ ইলেকশনস, সেখানে আমি ক্লিয়ার বলেছি এটা খুব ভুল ধারণা। আগেও যারা ক্ষমতায় ছিল তারা সবসময় বলতো যে আসলে ভোটাররাই হচ্ছে সব কিছু, ভোটার ঠিক থাকলে বাকি কারো কিছু ইয়ে নয়। ইট ইজ নট ট্রু। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইম্পর্ট্যান্ট বাট নট দি মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন আমি আমার লেখার ইয়ে থেকে বলছি, যদি আর্মি তার ক্ষমতা নিয়ে ফিল্ডে থাকে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার 1 ইয়ে হচ্ছে মানে আর্মড ফোর্সেস। আমি আর্মি বলছি না, আর্মড ফোর্সেস। আর্মড ফোর্সেস উইল দেন কল দি শট। যদি আর্ম ফোর্সেসকে পূর্ণ ক্ষমতা না দেওয়া হয়, তাদেরকে যদি বিভিন্নভাবে ক্লিভড করে রাখা হয়, তাহলে ল এনফোর্সিং এজেন্সিজ অর্থাৎ আদার যারা আছে, আদারের মধ্যেও আসলে মেইন হচ্ছে পুলিশ, এবং পুলিশের পরের ইম্পর্ট্যান্ট ইয়ে হচ্ছে সিভিল প্রশাসন। অর্থাৎ এক কথায় নির্বাচন সবচেয়ে বড় শক্তি হচ্ছে ওসি আর ডিসি। যে যত কথাই বলুক ওগুলি শুনতে সুন্দর লাগে, বাট ওসি ডিসি ডিসাইড করবে যে কোথায় কি ধরনের ইয়ে হবে। এরপরে আসে অন্যান্য যারা সহায়ক যারা কাজ করে তারা, তারও পরে আসে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আছে আলটিমেটলি, এমনকি আমাদের জুডিশিয়ারিও আসে। আমি প্রথম যখন লিখেছিলাম তখন জুডিশিয়ারিকে ইনক্লুড করি নাই, আমার তখন এক্সপেরিয়েন্সে এটা ওইভাবে আসে না। পরে দেখলাম যে জুডিশিয়ারি আলটিমেটলি অনেক সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইয়ে হয়। আপনার খেয়াল আছে যে 2000 যে ইলেকশনটাতে হয় নাই, 22শে জানুয়ারি যে ইলেকশন হওয়ার কথা ছিল, সেখানের গন্ডগোলটা কিন্তু মেইনলি বাজিয়েছিল আপনার হবিগঞ্জে এরশাদের ইয়ে ক্যান্ডিডেশন নিয়ে, এবং সেটা আস্তে আস্তে যখন উপরে আসলো তখন সেখানে একটা গন্ডগোল হলো, নানান কিছু হলো আপনার একটা বেঞ্চ ভেঙে দেওয়া হলো, অনেক কিছু করে টোরে আলটিমেটলি দেখা গেল এই অল ফোর্সেস অপারেট। তারপরে তো আপনার অ্যাক্টিভিস্ট আছে পার্টির, তারপরে আপনার পার্টির নিজস্ব অর্গানাইজেশন আছে, লাস্টে আমি তো বলছি যে লাস্টে আসে ভোটাররা, যদি সে ভোট দিতে পারে। তো কাজে এখানে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ তো বটে, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নয়। আরও তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসন। তার সাথে প্রশাসনের ভিতরে যদি আইন শৃঙ্খলা বাহিনীকে ধরে ফেলেন তাহলে প্রশাসনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার কাছে প্রশাসন সেই নির্বাচনের সবচেয়ে সুবিধা পাবে। পরের প্রশ্ন। আমার প্রশ্ন ডক্টর তোফায়েল আহমেদ স্যারের কাছে। বিএনপি যদি নির্বাচনকারীর সরকারের এই টানাপোড়েনে নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে একটি গণতান্ত্রিক দেশের জন্য গণতন্ত্রের মান কেমন হুমকির সম্মুখীন হতে পারে, কিংবা আদৌ হবে কি না? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা
আশা করব যে বিএনপি নির্বাচনে আসবেন, থাকবেন। কিন্তু আমার পূর্ববর্তী আলোচনার সময় প্রফেসর ফেরদৌস এবং আমাদের ডক্টর সাদাত হোসেন সাহেব যেভাবে কথাগুলো বলেছেন, তার থেকে এইটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। আমরা এখন ধরে নিচ্ছি যে বিএনপি এখন ট্র্যাপড হয়ে গেছে, তাদের নির্বাচনে আসার, তাদেরকে এমনভাবে আমরা কলের মধ্যে আবদ্ধ করে ফেলেছি, নির্বাচনে তাদের আসতেই হবে। তারা জেনে বুঝে শোচনীয় পরাজয় জেনেও তাদের নির্বাচনে আসতে হবে। কেন? তাদের রেজিস্ট্রেশন রক্ষা করার জন্য। আমার কাছে এটা মনে হয় না। রেজিস্ট্রেশন যদি নাও থাকে, পার্টি হিসেবে বিএনপি থাকবে। রেজিস্ট্রেশন এটা আবার পুনরায় নিতেও পারে, আবার নতুন করে অ্যাপ্লাই করবে। কিন্তু নির্বাচনে না আসলে এখানে পরিষ্কারভাবে আরপিওতে এটা আছে অবশ্য, যে আরপিওর 90-এর বর্গীয় যে এখানে বলা আছে, মানে নিবন্ধনের শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে নিবন্ধন বাতিলের শর্ত, পরপর 2বার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করিলে এটা বাতিল হয়ে যেতে পারে। নিবন্ধন একদম হয়ে যাবে সেটা জিনিসটা না, এটা একটা শর্ত, এখন তারা আবার এটা শুনানি হবে, ডিফেন্ড করতে পারবে কেন আমরা যাচ্ছি না, কি হতে পারে, এগুলো নিয়ে কিন্তু এত সহজে এটা জিনিসটা হবে না। তো সেই জন্য ওই যে জায়গাটা নিয়ে আমরা কেউ কমপ্লেসেন্ট, মানে এটা আমার আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। এখন আমরা চাইবো যে ইনক্লুসিভ নির্বাচন হোক, বিএনপিকে সহ এনে নির্বাচন হোক, যে বিএনপি এখন এমন একটা গ্যারাকলে আসছে তাদেরকে নির্বাচন না এসে কোনো উপায় নেই, এই রকমের চিন্তা থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু এটা সমাধান হবে না। তাহলে কিন্তু আবার এই কী হবে, এটা একদম অ্যারোগেন্সিতে গিয়ে কিন্তু আমরা আবার ওই যেখানে ছিলাম সেখানে চলে যাব। তাতে করে আলটিমেটলি ক্ষতি যেটা হবে যে হয়তো সরকার আবারও ক্ষমতায় আসবে, কিন্তু এটার ক্রেডিবিলিটি এমন একটা বটমে চলে যাবে, তলানিতে চলে যাবে, এটা কিন্তু কোথাও বলার মতন অবস্থা থাকবে না। ক্ষমতা এনজয় করা যাবে এবং আলটিমেটলি দেশে কিন্তু গণতন্ত্র, রাজনীতি, পরমত, মানে মতামত প্রকাশ, এগুলো আর কিছু থাকলো না আর কি। এই সমাজটা তো আমরা অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। এই সমাজটা কিন্তু আফ্রিকার জঙ্গলের সমাজ না, এটা একটা মোটামুটি এটা গণতান্ত্রিক আবহাওয়া দেশে বিরাজ করছিল, এরকম একটা অবস্থা ছিল। সাময়িকভাবে হঠাৎ করে হয়তো একটা বিচ্ছিন্নতা ছেদ পড়েছে, আমরা মনে করি যে আমরা আবার ট্র্যাকে উঠে আসব এবং এখানে সবাই আমরা দায়িত্বশীল বিহেভ করব, যাতে করে ওই রকমের চিন্তাধারা না আসে আর কি, যে না বাদ দিয়ে ইলেকশন করব। আর যারা বাদ গেছেন গতবার, তারা ট্র্যাপড হয়েছেন, তারা ট্র্যাপে পড়েছেন, কিন্তু এখন তারা হয়তো থেকে মুক্ত পেতে চাচ্ছেন। তো সুতরাং এখনও সময় আছে, 2 বছর সময় কম না। কিন্তু এর মধ্যে আমি যেটা প্রথমে বলেছি, এটা শুভ সূচনা হয়েছে। 31টা দল রাষ্ট্রপতিকে মাঝখানে রেখে আলোচনা করেছেন। এখানে ওই আলোচনায় প্রাইম মিনিস্টার নিজেও অংশগ্রহণ করেছেন, যে মাঠের বিরোধী দল বিএনপির নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছেন। তার মানে কি, একটা আলাপ আলোচনার একটা পরিবেশ কিন্তু এখনও আছে। আর যে নির্বাচন কমিশন যেটা হয়েছে, নির্বাচন কমিশন হয়তো বিএনপির মনোভূত হয়নি, না হলেও নির্বাচন কমিশনটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে বলে মনে হয় না। কারণ প্রত্যাখ্যান করে নাই, এইটা বোঝা যাচ্ছে তারা লোকাল নির্বাচনে তো আসছেন, তাহলে জাতীয় নির্বাচনে যে আসবেন না এটা চিন্তা করার কোনো কারণ নেই। আবার এটাও চিন্তা করার কোনো কারণ নাই যে শুধু একটা লাইন আছে, 2বার নির্বাচনে না আসলে পরপর তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে, সেই জন্যই তাদেরকে নির্বাচন আসতেই হবে। এটাও কিন্তু বড় শর্ত বলে আমার কাছে মনে হয় না। পরের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে অধ্যাপক ফেরদৌস স্যারের কাছে। আমরা আগের দিনে দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংকটের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষক সম্প্রদায়ের কাছে তারা পরামর্শ নিতেন। বর্তমানের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে শিক্ষকদেরকে আমার কাছে মনে হচ্ছে উপেক্ষা করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয় না, বা সম্পর্ক ঠিক টানাপোড়েনের একটা অবস্থা। এখানে কি আসলে শিক্ষকদের তারা কি পিছিয়ে এসেছেন, না আসলে রাজনৈতিক নেতারা শিক্ষকদের পরামর্শ নিতে চাইছেন না? আপনি শিক্ষক বোধহয় আপনাকে উদ্দেশ্য। না, আমার নিজের অভিজ্ঞতা বলি, এটা তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল দেশে, এবং আমরা জানি যে এরশাদের সময় নির্বাচনী ব্যবস্থা মোটামুটি ভেঙেই পড়েছিল এবং নির্বাচন একেবারেই একটা খারাপ অবস্থায় চলে গেছে, যে ওই মাসল পাওয়ার প্রয়োগ করেই। ইভেন ঢাকা সিটির অনেকগুলো ইলেকশনের তো আমার নিজেরই মানে পর্যবেক্ষণ আছে যে ইলেকশন হচ্ছিল না, যে কারণে ওই সময়ে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্টের যে দাবি সেটা সামনে নিয়ে আসা হয়, এবং তারপরে তো যে শাহাবুদ্দিন সাহেবের ক্ষমতায় আসার যে ব্যাপারটা, ওই সময় আমার যতটুকু মনে পড়ে আর কি, আমি তখন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক। তখন আওয়ামী লীগ এবং বিএনপি 2 দলেরই প্রধান বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া 2 জনেই আমাদের শিক্ষক সমিতির শিক্ষক ক্লাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাবে ওনারা গেছেন
এবং শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন। ওনারা গেছেন এবং ওখানে গিয়ে ওনারা কথা বলেছেন এবং আমি নিজেও সেখানে বক্তব্য রেখেছি, আমার স্পষ্ট মনে আছে। কিন্তু এই গত কয়েক বছরে আপনি যদি ডেভেলপমেন্টগুলো দেখেন, যে ওই জায়গায় কিন্তু এখন আর নাই। মানে রাজনৈতিক নেতৃবৃন্দও এখন শিক্ষকদের কাছে যাবেন পরামর্শের জন্য, এটা যেমন মনে হয় এখন অবস্থা দেখে যে এটা মানে চিন্তার অতীত হয়ে গেছে আর কি, মানে ভাবারই সুযোগ নেই। তো এটা কেন হলো সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা থাকতে পারে। একটা হইতে পারে যে শিক্ষকরা তাদের সেই মানে মোরাল পাওয়ার বা আন্দোলনের যে শক্তি সেটা হারিয়ে ফেলেছে, বা তাদের যে ঐক্যের জায়গাটা এটা দুর্বল হয়ে গেছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে সমাজে শিক্ষকরা আগে যতটুকু মানে মধ্যবিত্তের মধ্যে যে মানে শক্তিশালী অবস্থানে ছিল, এখন দেখা গেছে যে মধ্যবিত্তের অনেক কেন্দ্র তৈরি হয়ে গেছে, মানে বিজনেস হাউস থেকে শুরু করে তাদের ফোরাম এবং বিভিন্ন রকম কেন্দ্র তৈরি হয়ে গেছে। ফলে ওই শিক্ষকদের যে রাজনীতিতে মানে অ্যাডভাইস করবার বা নিয়ন্ত্রণ করবার যে সুযোগটুকু, সেটা এখন মানে অবজেক্টিভ কন্ডিশনটাই পরিবর্তন হয়ে গেছে, যে কারণে সেই সুযোগটাও অনেকটা ন্যারো হয়ে পড়েছে। এরকম বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে এখন আর নেতা নেত্রীরা আমাদের কাছে যান না, এটাই হলো বাস্তবতা। আপনাদের এবং কাছে এর থেকে কেন? মনে হয় হ্যাঁ, সব যে পেশারই শিক্ষকরা- একই দুরবস্থা। শিক্ষকরা বা অন্যান্য শিক্ষক, পেশাজীবীরাও সাংবাদিক, আইনজীবী। অনেকটা দুর্বল হয়ে পড়েছে। জি, পরের প্রশ্ন। আমার প্রশ্ন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে। গত 5 জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেন না এবং 153টি আসন নিয়ে সরকারি দল জয়যুক্ত হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বী। যদি আমি ধরেই নেই যে 2019 সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, তখন কি বাংলাদেশের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা বেশি খারাপ হবে? ধন্যবাদ। দেখুন, এটা তো একটা হাইপোথেটিক্যাল প্রপোজিশন আপনার। জীবনের দুটি মুহূর্ত যেমন এক হতে পারে না, জাতীয় জীবনেও একই রকমের ঘটনার পুনরাবৃত্তি কল্পনাতীত একটা বিষয়। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাত্ত্বিক বিবেচনা আলোচনার সুবিধার্থে আপনার এই কনসার্নটা বিবেচনায় নেই, তাহলে দেখব যে এটাতে কারো জন্যই মঙ্গল কিন্তু নিহিত থাকবে না। কারণ শাসক দলের জন্য তাত্ত্বিক বিবেচনায় একটা এক্সিট রুট যদি না থাকে, তাহলে এই পারপিচুয়েশন চলতেই থাকবে এবং তার ফলে আপনার ওয়েস্টমিনস্টার ঢঙের যে গণতন্ত্রের চর্চা, আর যাই হোক সেটা অফিসিয়ালি বজায় রাখাটা দুরূহ বা কঠিন হয়ে দাঁড়াবে। আর এর পাশাপাশি জাতিগতভাবে তো আমরা যে প্লুরাল স্পেসটা, সেটা শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় গিয়ে ঠেকবে বলে দেখব, যেটা আমাদের কারো কাছেই আসলে কাঙ্ক্ষিত বলে মনে হচ্ছে না আমার। আমরা এই পর্যায়ে আমাদের দ্বিতীয় পর্বের যারা বিতর্কে অংশ নিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী দর্শন বিতর্ক দ্বারা 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে তাদেরকে আবারও আমাদের সাথে পাবো। আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার হাতে যে সময়টুকু আছে আমরা আলোচনা করতে চাই। স্যার, আপনার কাছে যেটা জানতে চাই যে রাজনৈতিক বাস্তবতা তো অনেক নির্মম, আপনি কিছুটা ইঙ্গিতও দিয়েছেন। এখন এই বিষয়টাকে কতটা সহনীয় করার ক্ষেত্রে, মানে আপনি যেটা বলছিলেন যে আবার তো 2014-তে ফেরা সম্ভব না, স্বাভাবিকভাবে একটা গ্রহণযোগ্য অবস্থাটা তৈরি করতে সরকার চাইবে, কিন্তু সেই চাওয়াটা মানে বাস্তবের মুখ আমরা বারবার হতাশ হই। যেমন মনে করছিলাম যে সার্চ কমিটি হবে, সার্চ কমিটির মধ্যে দিয়ে যেই প্রস্তাবনা আসবে তার মধ্যে দিয়ে সবার মধ্যে যে ধরনের একটা নির্বাচন কমিশনের প্রত্যাশা, তো সেই প্রত্যাশাটাও তো সব ক্ষেত্রে অনেকেই বলছেন যে পূরণ হয়নি। এখন আগামী নির্বাচনের জন্য যে সহায়ক যে ব্যবস্থাটা হবে সেটাও বা কতখানি মানে পূরণ হবে, যার মধ্য দিয়ে 2014-র কালিমা না, থেকে আমি প্রথমে যে আপনি নির্বাচন কমিশনের কথা বলছেন সেটা দিয়ে শুরু করছি। নির্বাচন কমিশনের হয়তো
অপোজিশন বা বিএনপি লেড অপোজিশন যদি 20 দলে ধরেন, তাদের আশা প্রত্যাশা পূরণ হয় নাই, এটা ঠিক হতে পারে, এটা এবং একজন আমাদের খুব জ্ঞানী গুণী একজন বিশ্লেষক বলছেন যে এটা হলো নির্বাচন সার্চ কমিটির ব্যর্থতা। এটা নিয়ে সার্চ কমিটি ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে? এই অপোজিশনও ধরেন, তার থেকে আমরা ধরি যে এলিট অফ দ্য সোসাইটি, যারা আপনার সুধী সমাজ আপনি বলতে পারেন, যেটাকে নজরুল একবার সুন্দর একটা টার্ম করছে, আমি প্রায় ব্যবহার করি, নন রুলিং এলিট। তারা যেই মানে তাদের প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তাদের প্রত্যাশা ছিল যে এমন একজন লোক বা এমন লোকদেরকে নিয়ে কমিশন হবে যেসব লোকদেরকে এক ডাকে সবাই চিনে। আমরা যখন রাষ্ট্রীয় পুরস্কার ঠিক করতে যেতাম তখন তো প্রপোজাল অনেক আসে। প্রপোজাল আসলে প্রত্যেক প্রপোজালে ফার্স্ট কোশ্চেন করা হতো, আমি নিজেও যখন ছিলাম, যে উনি কি এমন লোক যাকে এক ডাকে চিনে কিনা। এইটা একটা মানে সাধারণ প্রশ্ন, যে অপরিচিত অপ্রসিদ্ধ একটা লোককে রাষ্ট্রীয় পুরস্কার দিতে রাজি হয় না। এখন আমাদের এখানে যারা আমরা এলিট বলেন বা শিক্ষিত বলেন, আপনার আমার মতো এখানে আরও বাইরেও যারা আছে, বা হয়তো বিএনপিরও অনেকের ধারণা এরকম হতে পারে, এখন তাদের হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের লোকগুলি হবে আমাদের স্পিকারের মতো একাডেমিক ক্যারিয়ার, জলজলা সাংঘাতিকভাবে অল ফাস্টাস্ট, এগুলি হবে মুইন খানের মতো অল ফাস্ট, জীবনে সেকেন্ড হয় না এরকমভাবে, বা নিদিন পক্ষে আনিসুল ইসলাম মাহমুদের মতো ব্রিলিয়ান্ট একাডেমিক ক্যারিয়ার, অ্যাট দ্য সেম টাইম ভেরি স্মার্ট কি বলে অ্যাপিয়ারেন্স, কাউন্টেন্যান্স। তো এইটা যেহেতু তাদের হয় নাই, তারা ওই দিক থেকে হতাশ। অপ্রসিদ্ধ এবং অপরিচিত লোকদের নিয়ে হয়েছে, এটা হচ্ছে মেইন নালিশটা কিন্তু এখানে। এখন যেই বিশ্লেষক বলেছেন যে ব্যর্থ, সেখানে কিছুটা তার সত্যতা আছে, যে আপনারা বাংলাদেশে এত লোক আছে যাদেরকে সবাই চিনে, যাদের সম্পর্কে সবার উচ্চ ধারণা আছে, সেরকম কি আপনারা 2-3 জন লোকও বের করতে পারলেন না? যে আপনি চিফ না হয়ে দিতে পারলেন না, বাকি যাদেরকে দিছেন তাদেরকে যাতে এক বাক্যে সবাই চিনে, যারা সবার কাছে মনে হয় যে হ্যাঁ এই লোক তো ঠিক আছে পারবে, ওনার জ্ঞান গরিমা সম্পর্কে অন্তত তাদের। আমাদের দেশের লোকের যখন কেউ করে তার সেলিব্রিটি স্ট্যাটাসটা দেখে, আর দ্বিতীয় দেখে তার জ্ঞান গরিমা। বরং মাহবুব তালুকদারের কিছুটা পরিচিতি আছে একটা লেখক হিসেবে। মাহবুব তালুকদারের পরিচিতি, ওনার অনেক বয়স হয়েছে, ওনাকে আমরা দীর্ঘ গত 4-5 বছর ওনার এক্সিস্টেন্সই আমরা টের পাই নাই। আর উনি ধরেন চাকরি করছেন, তাও নর্মাল চাকরি, কোনো কাটার টাডার না, এখান থেকে ওখান থেকে করেছেন, আর বয়স হলো ওনার 76 বছরের উপরে। এদিকে বলা হয়েছে যে বেশি বয়সের লোক দেওয়া হবে না। আর উনাকে কোথার থেকে নমিনেশনটা আসলো, এদিকে বিএনপির অনেকে জিজ্ঞেস করলে তারা সরাসরি স্বীকার করতে চান। কিন্তু আমি আসছি এবার পক্ষে, এত সত্ত্বেও আমি বলবো যে এইবারের নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এবং যাদেরকে নিয়ে করা হয়েছে, ইন এসেন্স তারা গতবারের থেকে কোনো থাকে না। গতবার যে 4 জন কমিশনার ছিলেন তাদের রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল সরাসরি, কেউ এই পার্টির কেউ ওই পার্টির এরকম বলে আমরা শুনেছি। তারপরে তাদের কথাবার্তা যেগুলি এসছে, মেরুদণ্ড আমার সোজা দেখেন কাপড় তুলে মেরুদণ্ড দেখানো, তারপরে এসব কথাবার্তা আমার মনে হয় না এইবার যারা আসছেন, আমি তাদের খোঁজখবর যতদূর নিছি, তারা আরও আমার কাছে মনে হয়েছে মোর আর্টিকুলেট, এবং এদের সরাসরি রাজনীতি হয়তো মনে মনে তাদের একটা মানে ধারণা, একটা কি বলে ইচ্ছা পোষণ করেন কোনো রাজনীতির দর্শনে তারা বিশ্বাস করতে পারেন। কিন্তু এই যারা 4 জন, একজন তো বলছেন যে বিএনপির থেকে দিছে, কাজে উনি বিএনপির আগে কোনো চিন্তাই করা যায় না যে বিএনপির একজন নমিনেটেড লোক কমিশনার হবে। আর 3 জন এরা সরাসরি কোনো পার্টির সাথে লিঙ্ক ছিল, এরকম কোনো কমপ্লেন আমাদের আসে নাই। চিফ ইলেকশন কমিশনারও হয়তো মনের মতো হয়নি, ওই যে বলছি অপ্রসিদ্ধ অপরিচিত, এটা হলো মেইন তার বিরুদ্ধে কমপ্লেন। কিন্তু উনি আমার অফিসার ছিলেন, আমি কোনো বদনাম শুনি নাই। আবার এটাও ঠিক যে একেবারে মানে খুব একটা সাংঘাতিক হইচই করা লোক, এক ডাকে সবাই চিনে, আমিও এক ডাকে সেরকম নয়। নর্মাল অফিসার বলতে যা বোঝায়, সাধারণভাবে করেছেন, কোনো বদনাম শুনে নেই। অন্যান্য পোস্ট আমি কোনো দেখি নাই, আসছে অফিসে করেছে, প্রজেক্টও খারাপ চালাইছে এটা বলা যাবে না,
সাংঘাতিকভাবে নাম করেছি প্রজেক্ট চালিয়ে, সেটাও বলা যাবে না, কিন্তু প্রজেক্ট খারাপ চালিয়েছেন, আমার বিরাগ ভাজন হয়েছেন, আমি বীতশ্রদ্ধ হয়েছি, সেরকম কোনো ঘটনা ঘটে নাই। তো আমি সেই দিক থেকে মনে করি যে আগের তুলনায় এইবারের প্রক্রিয়াটা হয়েছে, এটাকে আগামীবার যখন হবে 5 বছর পরে আরও উন্নত করে আমরা একটু ট্রান্সপারেন্সি আনতে হবে, যে আপনারা যাদেরকে বাদ দিয়েছেন, আমরা তো সিলেকশন করি অনেক, সেখানে যাকে বাদ দিয়েছে প্রত্যেকের নামের পাশে আপনার বলতে হবে, এবং আগেই আপনি মাপকাঠি বা ক্রাইটেরিয়া অ্যানাউন্স করে দিবেন যে আমরা এই কারণে দিতেছি, আমরা ঠিক করছি যে এরা ফর্সা হইতে হবে, বা আমরা ঠিক করেছি যে এই হাইট হইতে হবে, পুলিশের রিক্রুটমেন্টের মতো, যে উনার হাইট কম সুতরাং দেওয়া যাবে না, উনি ফর্সা নন, উনার বাড়ি এই জেলা হলে চলবে না, আগে আপনি বলে দিবেন যে এই জেলার লোক হতে পারবে না, এই হাইটের লোক হতে পারবে না, গায়ের রঙ হইতে হবে। আমার ধারণা যে সেই ক্রাইটেরিয়া রিজনেবল মানে যৌক্তিক ক্রাইটেরিয়াগুলি আগামীবার যখন হবে তখন হয়তো দিবে। থিংস আর আমি বলবো যে থিংস আর হ্যাভ স্লাইটলি ইমপ্রুভড অ্যাট লিস্ট। আচ্ছা, আমরা কি এই ইমপ্রুভমেন্টটা মানে কতখানি এবার? হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু আমাকে একটু বলতে গেলে একটু পার্সোনাল হয়ে যায়, কারণ হচ্ছে এখন আমরা দুইজন ক্যান্ডিডেট ছিলেন, এই আমাদের ক্যান্ডিডেট ছিলেন না, ক্যান্ডিডেট তো হওয়ার প্রশ্ন আসে না, কারণ হচ্ছে আমরা থেকে দরখাস্ত করে নেবে আমাকে এই কাজ করেন। প্রথম হচ্ছে যে আমি ধন্যবাদ দিই সার্চ কমিটি, যখন তারা প্রথম আলোচনা করার একটা উদ্যোগ নিলেন, 12 জন লোককে প্রথম ডাকলেন প্রথম দফায়, ওর মধ্যে আমাকেও ডাকা হয়েছিল, আমি সম্মানিত বোধ করছি, তাদের ধন্যবাদ দিচ্ছি। পরে আর 4 জনকে ডেকেছেন, এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে দেখা গেল রাজনৈতিক দলের কাছে নাম চাইল। তারা নাম চাওয়ার পরে ওই দিন স্ক্রলের মধ্যে দেখতে পাচ্ছি যে বিএনপি থেকে নাম গেছে, এরকম কয়েকটা পার্টি, জাসদের একটা গ্রুপ থেকে নাম গেছে। আমি একটু হতভম্বই হলাম, কারণ এই জাতীয় বিষয়ের জন্য মানসিকভাবে তৈরি ছিলাম না প্রথমত। আর আমি নিজেও আমি ওখানে সার্চ কমিটিকে আমি লিখিতভাবে এই যে সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান কি ডিসকোয়ালিফিকেশান কোন প্রসেস হতে পারে এই জাতীয় কিছু লিখিতভাবে একটা প্রতিবেদন দিয়েছি, এবং এটা আমি বলেছি যে এটা আমি পাবলিক করতে চাই না, দিস ইজ অনলি ফর ইউর কনজামশন। কারণ হচ্ছে আপনারা এটা দেখবেন, এটা এর মধ্যে কিছু সেন্সিটিভ জিনিস আছে, অন্যরা মাইন্ড করতে পারে। যেমন বয়সের প্রসঙ্গে আমি সরাসরি বলেছি 70-এর ঊর্ধ্বে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যদি এখন 70 দিলে এই লোকটা ইলেকশন আসতে আসতে তারও বয়স হবে, সুতরাং এইখানে এটা একটা বিবেচনার বিষয় ছিল, তবে তারা ঠিক করবেন এটা। এরকম কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন অনেকগুলো বিষয় ছিল। যেমন পরিষ্কার করি, সেনাবাহিনী থেকে একজন লোক নিতে হবে, এটা কোনো একটা ক্রাইটেরিয়া না, কিন্তু এখন মনে হচ্ছে গত তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়টাকে অনেকভাবে রাজনীতিবিদরা ক্রিটিসাইজ করেন। ওই সময় একটা ইনস্ট্যান্স সৃষ্টি করা হয়েছে, সেনাবাহিনী থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে নেওয়া হয়েছে, সেজন্য এটা কন্টিনিউ করতে হবে। সেনাবাহিনীর এখন ইলেকশনের রোলটা কি? আপনি সেনাবাহিনীতে এখন ডাকলেও আসে না, তাহলে সেনাবাহিনী কেন নিচ্ছেন এটা? আমি বলেছিলাম যে মানুষের যোগ্যতা সামনের না, আমি বলছি এইগুলো নিয়ে প্রথমত দেওয়া হয়েছে, যখন নাম গেছে বা এই করা হচ্ছে, একবারই শুধু কোনো পার্টিও জিজ্ঞেস করে নাম দেওয়ার সময় যে আপনার নামটা দিচ্ছি দেবো কিনা, একথাও জিজ্ঞেস করে নাই, শুধুমাত্র ভদ্রতা করেছেন। আমি ধন্যবাদ দিই বাসদকে, উনি প্রথমে নাম চেয়েছেন যে আপনার কিছু নাম টাম বলেন, আমি এরকম নাম বললাম, অনেকগুলো নাম বলার পর বললাম আপনার নামটাও রাখতে চাই আমরা। আমি বললাম আমার নাম কি জন্য রাখবেন, আমি তো ওখানে গেছি একবার, কথাবার্তা বলে আসছি। তারা নাম দিয়েছেন, কিন্তু একটু কথা বলেছেন, কিন্তু অন্যরা কেউ কথাবার্তা বলেননি, যে নাম দেওয়ার সময় জিজ্ঞেসও করেননি, এটা ভদ্রতা করে স্বতঃস্ফূর্তভাবে ভোট না, যাই হোক। তারপরে না মনে করলো যে এটা তো মানুষ ধন্য হয়ে যাবে বলে দিলেন, কিন্তু আমি মনে করি না এই সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশনে যাওয়ার মতো যোগ্যতা আমার আছে, বা আমার সামনের অবস্থাটা বলেন, এখন সামনের প্রত্যাশা তো অনেক উচ্চ, অনেক হাই। সেটা কতখানি মানে বাস্তব দেখছেন? না, এটা এখন বলার কোনো অবকাশ নাই। এটা প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনকে এটা বুঝতে হবে। নির্বাচন কমিশন সম্পর্কে একটা উচ্চ ধারণা মানুষ পেয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, তার পরবর্তী সময়ে আবার এটা এমনভাবে নিচে নেমে গেছে, এখন মানুষ কিন্তু এই নির্বাচন কমিশনটাকে একটা বিরাট প্রতিষ্ঠান মনে করছে। কিন্তু আমি মনে করি যেটা ডক্টর সাদাত সাহেব প্রথম বলেছেন, একমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং নির্বাচন কমিশনের সমস্ত দায়িত্ব পালন করবে, নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। তবে তাদের উপরে প্রত্যাশা অনেক 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 উচ্চ, সেই উচ্চ প্রত্যাশা পূরণ করার জন্য যে সরকার দরকার, সেই সরকার, হ্যাঁ, সেটাও তো একটা প্রশ্ন। কারণ হচ্ছে আমাদের দেশে একটা ইয়ে আছে না কবিতা, যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু পরের লাইনটা আর বলি না, গুণবান পতি যদি থাকে তার শোনে। হ্যাঁ, গুণবান পতি যদি থাকে তার শোনে, তাহলে ওই সংসারটা সুখের হয় রমণীর গুণে। এখন
তত্ত্বাবধায়ক সরকার বা এই জাতীয় সরকার যারা ফুল সাপোর্ট দিয়ে করিয়েছে, এরকম সরকার না থাকার সময় এই ইলেকশন কমিশন কি বিহেভ করবে, এটা আনপ্রেডিক্টেবল। অনেক কিছুই আসলে আমরা Unpredictable. জল্পনা কল্পনার মধ্যে আছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তুফাইল আহমেদ, নাজমুল হাসান কলিমুল্লাহ, অধ্যাপক ফেরদৌস হোসেন এবং ডক্টর সাদত হোসেন, এবং আগেই ধন্যবাদ দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আসলে সব কিছুই জল্পনা কল্পনা, আমরা আশার দিকেই চেয়ে থাকি। আমরা আসলে মনে করি যে মানে নির্বাচনকালীন যে সরকারের যে রূপরেখা, সেটি সরকারের চিন্তা কি আর প্রধান যে প্রতিপক্ষ তার উপস্থাপনাটা কি, আসলে কোনোটাই এখনো সুনির্দিষ্ট না। তবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা অলরেডি এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন, তারা খুব শীঘ্রই এই বিষয়টি চূড়ান্ত করে তারা সরকারের সাথে ডায়ালগে যাবেন। এরপরে সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হয় সেই সব অবস্থার উপর নির্ভর করবে যে আগামী দিনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সরকারের কাঠামো কী হবে এবং সরকার সেই ব্যাপারে কতখানি পদক্ষেপ নিতে পারবে। আমরা সেই দিকে সেই প্রত্যাশা দিকে লক্ষ্য রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।